নানান দৃষ্টিকোণ থেকে চমৎকার ও তথ্য সমৃদ্ধ আলোচনা আমরা শুনেছি। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সিদ্ধার্থ চক্রবর্তী এবং তার আলোচনার বিষয়বস্তু সমাজ সচেতন নাট্যকার উৎপল দত্ত ও তার বিপ্লবী নাট্য প্রযোজনা। ডক্টর চক্রবর্তী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। কবিতা লেখা ও আবৃত্তি চর্চার সঙ্গে সঙ্গে 1992 সাল থেকে তিনি কলকাতার বিভিন্ন বিখ্যাত গ্রুপ থিয়েটারে অতিথি অভিনেতা হিসাবে কাজ করে চলেছেন। যে সমস্ত প্রথিতযশা নাট্য নির্দেশকের তত্ত্বাবধানে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন প্রয়াত রমাপ্রসাদ বণিক, প্রয়াত শাওলি মিত্র, প্রয়াত সাথীলেখা সেনগুপ্ত, পঙ্কজ মুন্সী, কুন্তল মুখোপাধ্যায়, সঞ্জীব রায়, সীমা মুখোপাধ্যায়, অর্পিতা ঘোষ প্রমুখ ব্যক্তিবর্গ। এছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে প্রযোজিত বিভিন্ন নাটকের কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন। তাছাড়াও বেতার ও দূরদর্শনের বিভিন্ন প্রযোজনায় নিয়মিতভাবে কাজ করেছেন তিনি। বিভিন্ন নাট্য ও সাহিত্য বিষয়ক পত্রিকায় দীর্ঘকাল ধরে তার বহু গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি গ্রুপ থিয়েটার পত্রিকা ও কথাকৃতি নাট্যপত্র এর সম্পাদক মণ্ডলীর বিশিষ্ট সদস্য। তার প্রকাশিত গ্রন্থ প্রাচীন গ্রিক নাটক, ট্র্যাজেডি ও কমেডি, রাজনীতি থিয়েটার উৎপল দত্ত, নাট্যের জন্মকথা ও 2 বিপ্লবী নির্দেশক। ডক্টর চক্রবর্তীর গবেষণার বিষয় ছিল উৎপল দত্ত। আমি ডক্টর চক্রবর্তীকে অনুরোধ করছি আজকের আলোচনায় উৎপল দত্ত বিষয়ক তার চিন্তা ভাবনা আমাদের সাথে ভাগ করে নিতে। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ এবং সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেন তার সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে জানাই নমস্কার, এবং সেই সঙ্গে কলেজ কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই যে আমাকে এইরকম একটা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে যেটা বলার কথা, উৎপল দত্ত আপনাদের সকলেরই সম্ভবত খুবই পরিচিত। চলচ্চিত্রে তার অভিনয় আপনারা সকলেই দেখেছেন। তো আমার এই আলোচনায় চলচ্চিত্রের আলোচনা তুলনায় খুব কমই আসবে। চলচ্চিত্রের বাইরে যে অন্য জায়গা তার রয়েছে সেই সমস্ত বিষয়কেই আমি কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে আমি একটা উৎপল দত্তের একটা অন্য পরিচয় দিই। সম্ভবত সেই পরিচয় একটু কম মানুষের জানা থাকতে পারে। সেটা হচ্ছে কবি উৎপল দত্ত। মানে উৎপল দত্ত কবিতা লিখতেন। তো সেই উৎপল দত্তের একটা কবিতা আমি একটু পাঠ করে শোনাচ্ছি। তাতে উৎপল দত্ত কিরকম ভাবনার বিশ্বাস করতেন সেইটা বোঝা যাবে। শুধু তার আগে আমি একটা ছোট অনুরোধ করব, যেহেতু উৎপল দত্তের সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক দর্শন, সেইটা পৌঁছে দেওয়ার একটা প্রয়াস ছিল প্রায় সারা জীবন ধরে। ফলে আমি চাই বা না চাই আমার আলোচনায় যেহেতু কিছুটা রাজনীতির বিষয় চলে আসবে, কিন্তু সেই রাজনীতিটা উৎপল দত্তের রাজনীতি, আমার রাজনীতি নয়। তো সেই আলোচনা চলে আসবার সম্ভাবনা অনেকটাই রয়েছে, যেহেতু তার কাজগুলোই সেরকম ভাবে করা রয়েছে। তো আমি প্রথমেই সেই ব্যাপারে একটু সকলকে মানে স্ট্যাচুটারি ওয়ার্নিং এর মতো একটু মার্জনাই চেয়ে রাখলাম যে বিরোধী মত তো থাকেই, কিন্তু সেক্ষেত্রে তাদের আমি আঘাত দিতে চাই না। আমি শুধু উৎপল দত্তের যে রাজনৈতিক ভাবনা সেইটা হয়তো আমার আলোচনায় উঠে আসতে পারে। তো যাই হোক, শুরুতে আমি একটা কবিতা পড়ে শোনাই। কবিতাটার নাম হচ্ছে একটি কাহিনী বলি। মেমারির প্রিয়নাথ ঘোষ অগণিতের একজন, বার্ধক্যের চৌকাঠে এক পা, মাথায় ক্ষুদ্র টাক, সংসারের ঘর্ষণে তিক্ত, তবুই সেদিনও ছিলেন মহামান্য সরকারের ভক্ত। আমাদের নাটক তিনি দেখতেন নিয়মিত, ভালো লাগতো না তার। কুলি মজুরের ধৃষ্ট পদসঞ্চার
রামকৃষ্ণের আশীর্বাদ পুত মিনার্ভা রঙ্গমঞ্চে। বহুবার করেছেন অনুযোগ, শাশ্বত কি করছেন আপনারা? কোথায় অমরত্বের স্পর্শ? অঙ্গারের কয়লা খনিতে, তিতাসপাড়ের জেলের ভিড়ে, কোথায় কোমল কবিত্ব? কল্লোল দেখে প্রিয়নাথ বাবু ক্রোধে উন্মত্ত, দরজা ঠেলে ঢুকেছিলেন সাজঘরে। বলেছিলেন কম্পিত স্বরে, এটা কি নাটক না দেশদ্রোহ? এই বলে গিয়ে দিলেন রক্ত জোয়ানদের জন্য। তারপরে সেদিন মেমারি স্টেশনের রেল লাইনের ধারে প্রিয়নাথের জ্যেষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ মিলিটারির বন্দুক নিঃসৃত শীষের টুকরো আর একরাশ বিদ্রোহ বুকে নিয়ে অতি প্রিয় দেশের মাটিতে মুখ গুঁজে পড়ে রইল। প্রিয়নাথ এসেছিলেন গত 1 বৈশাখ, 1 হাঁড়ি সন্দেশ হাতে মিনার্ভার দ্বারে। বললেন, শার্দুল আর তার সম্প্রদায়ের জন্য দরিদ্র পিতার এই উপহার। আরো বললেন বিব্রত হেসে, শার্দুল থেকে নুরুল ইসলাম, ইয়াকুব গফুর থেকে আনন্দ হাইদ, একই নাটকের অঙ্কান্তরে অগ্রগতি। এই বলে চলে গেলেন রোদে ঝলসানো বিডেন স্ট্রিট ধরে। শান্ত সমাহিত ক্ষুদ্র মানুষটি, বিস্ফোরণের অপেক্ষায় অধীর, ক্ষুদ্র একটি বোমা। পিতা, তোমার কাছে করি অঙ্গীকার, আসুক ঝড়, আক্রমণ, কারাগার আর নির্যাতন, আসুক অবজ্ঞা, উপেক্ষার বহুরূপী পরিহাস, চিরদিন গর্জে উঠবে খাইবারের কামান, চিরদিন মিনার্ভা কুলি মজুরের আর মেহনতি মানুষের, চিরদিন মিনার্ভা প্রিয়নাথ ঘোষের। তো আমরা উৎপল দত্তের লেখা একটা কবিতা দিয়ে উৎপল দত্ত সম্পর্কিত এই ভাবনা, যে আজকের আলোচনার বিষয় সমাজ সচেতন নাট্যকার উৎপল দত্ত, তার বিপ্লবী নাট্য প্রযোজনা, সেই বিষয়ের আলোচনা শুরু করলাম। এখানে প্রথমেই একটা শব্দ আসছে, সমাজ সচেতন। তো এটা খুব স্বাভাবিক যে আমরা এটা মনে করি যে থিয়েটার মানুষকে আনন্দ দেবে, এটা তো স্বীকৃত, শিল্পীরই এটা একটা দায়িত্ব বলে মনে করা হয়। কিন্তু পাশাপাশি ভাবে দীর্ঘকাল ধরে বহু শিল্পী, সাহিত্যিক সবাই এ কথা মনে করেছেন যে আনন্দ দেব, এটা যেমন সত্যি কথাই, কিন্তু আনন্দর পাশাপাশি আমাদের এই সমাজটাকে যদি আরেকটু সুন্দর করে তোলা যায়, আমাদের জনগণকে যদি তার চিন্তা ভাবনা জগতে আরেকটু সমৃদ্ধ করা যায়, এই রকম একটা ভাবনা বহু শিল্পী সাহিত্যিকের মধ্যেই ছিল। সেই ভাবনার মধ্যে থেকেই শিল্প মানে শুধুই আনন্দ বিতরণ নয়, তার বাইরে আরো বাড়তি কিছু, যেটা মানুষকে একই সাথে কোথাও শিক্ষিত করবে, সেই বোধের যে ভাবনা, সেইটার কিন্তু জন্ম হয়ে গিয়েছিল বহু প্রাচীনকাল থেকেই। এবং আমাদের এই বাংলা থিয়েটারের যে ইতিহাস, সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখা যায় যে বাংলা নাটক বলতে আজকে আমরা যেটা বুঝি, সেটা কিন্তু একেবারেই ইংরেজ আমল থেকে। ইংরেজরা যখন আমাদের এখানে রাজত্ব করতে এলো, কলকাতায় ঘাঁটি গেড়ে বসলো, তারপর থেকে তারা নিজেদের মনোরঞ্জনের স্বার্থেই বিভিন্ন থিয়েটার হাউস তৈরি করেছিল। সেটা একেবারেই ইংরেজদের জন্য সংরক্ষিত, তাদের সব সাহেব মেমরা যেতেন সেখানে। আমাদের ভারতীয় যারা বা বাঙালি যারা, তাদের প্রবেশাধিকার একেবারেই ছিল না, অন্তত শুরুর দিকে তো ছিলই না। কিন্তু পরবর্তীকালে তাদের এই থিয়েটারটা কোনোভাবে কিছুটা দেখবার সুযোগ যখন আমাদের এখানকার বাঙালিরা পাচ্ছে, তখন তাদেরও মনে হচ্ছে যে আমাদের বাংলার যে নিজস্ব শিল্প, যাত্রা, পালা গান, তারপর কবি গান রয়েছে, আখড়াই, হাফ আখড়াই, এই সমস্ত যে সমস্ত লোকশিল্পগুলো রয়েছে, সেগুলোর বাইরে গিয়ে আমরা যদি থিয়েটার করি, তখন অবশ্য মানুষ থিয়েটারকে থ্যাটার বলতো, তো থিয়েটার করি। এবং থিয়েটার শব্দটাকে একটা সময় আমার এখানকার বাঙালিরা বলতো যে বিলিতি যাত্রা, বিলাতি যাত্রা, এরকম একটা ভাবনা ছিল, যেহেতু যাত্রার সাথে তাদের পরিচয় অনেক দিনের। যাত্রার তো একটা দীর্ঘকালের ঐতিহ্য রয়েছে আমাদের এই বাংলায়, প্রায় বেশ কয়েকশো বছরের প্রাচীন। আর নাটকের ক্ষেত্রেও আমরা এইরকম জানতে পারি যে এমনি
নাটক শব্দটা যেহেতু অনেক আগে রামায়ণ মহাভারত গ্রন্থেও নট শব্দের উল্লেখ পাওয়া যায়, পরবর্তীকালে চর্যাপদেও কিছু শব্দ পাওয়া যায়, এছাড়া মধ্যযুগের বাংলা নাট্যেও মানে কিছু কিছু ইঙ্গিত পাওয়া যায়, সেটা বাংলা সাহিত্যের সাথে যারা জড়িত আছেন তারা জানেন। এমনকি আমাদের চৈতন্য দেব আজ থেকে প্রায় 500 বছর আগে তিনি গঙ্গার ধারে অভিনয় করেছিলেন এবং নিজে রাধার ভূমিকায় অভিনয় করেছিলেন, এই রকম কিছু তথ্য আমরা পাই। কিন্তু সেই থিয়েটারগুলো কোনোটাই মঞ্চের মধ্যে বাঁধা ছিল না। পরবর্তীকালে আমাদের আজকে যে মঞ্চ নাটক, সেটা তো একেবারেই ইংরেজদের কাছ থেকেই আমাদের পাওয়া। তখন আমাদের প্রাচীন ভারতবর্ষে যে সংস্কৃত নাটকের যে থিয়েটার ছিল, সেই থিয়েটারের রূপ রীতি সেটা একেবারেই অন্যরকম ছিল, এই রকম মঞ্চ ছিল না। সেখানেও মঞ্চের কথা উল্লেখিত হয়েছে, কিন্তু সেটা অন্য রকমের। তো যাই হোক, আমাদের এখানে প্রথম এই রকম যে বাংলায় থিয়েটার হয় যেটা, সেটা 1795 সালে একজন রাশিয়ান ভদ্রলোক, তার নাম হেরাসিম স্তেপানোভিচ লিয়েবেদেভ, তিনি বহু দেশ ঘুরতে ঘুরতে, তিনি রাশিয়ান মানুষ, সঙ্গীতজ্ঞ, নানা রকম ইনস্ট্রুমেন্ট তিনি বাজাতে পারতেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে আমাদের এইখানে এসে পৌঁছেছিলেন এবং প্রথমে মাদ্রাজে পৌঁছেছিলেন, সেখানে বছর 2 ছিলেন। তো ওনার ভাষা শেখার প্রতি একটা আগ্রহ ছিল। তো সেই ভাবনা থেকে পরবর্তীকালে, যেহেতু কলকাতা তখন ইংরেজদের রাজধানী আর কি, তো তিনি এইখানে কলকাতায় চলে আসেন এবং কলকাতায় চলে আসবার পরে তিনি বাংলা শেখেন, হয়তো সামান্য সংস্কৃত সম্পর্কে সামান্যই জ্ঞান, বাংলা ভাষাটা শেখেন কিছুটা। তো সেই সময় তার যারা টিচার ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন গোলকনাথ দাস, আরো অনেকে ছিলেন, তিনি মুখ্য ছিলেন। তো তিনি ওই আমরা যেরকম ছাত্রদের টাস্ক দিই, তিনি ওই তাকে তার বাংলা শেখা কেমন হয়েছে এটা বোঝবার জন্য তাকে বললেন যে তুমি একটা ইংরেজি নাটক, তুই ইংরেজি ভাষা জানো, অন্য ভাষাও জানো, তুমি একটা নাটককে অনুবাদ বা রূপান্তর করো। তো তখন রিচার্ড পল জর্ড্রেল বলে একজন অখ্যাত ইংরেজ ড্রামাটিস্ট, তার একটা নাটক দ্য ডিসগাইজ, সেই নাটকটা উনি বাংলায় রূপান্তর করলেন। রূপান্তর মানে অ্যাডাপ্টেশন, মানে গল্পটা একই রেখে পাত্র পাত্রী পটভূমি এগুলো বদলে দেওয়া, এটাকে আমরা অ্যাডাপ্টেশন, রূপান্তর বলি। অনুবাদ হলে এই ব্যাপারটা থাকে না, সরাসরি সেটাই থাকে। তো সেইটা উনি বললেন, সেই নাটকটার নাম দিলেন কাল্পনিক সংবদন, মানে যেহেতু ডিসগাইজ একটা ছদ্মবেশ ধারণের বিষয় ছিল। সেইটা আমাদের এখানে 1795 সালের 27শে নভেম্বর প্রথমবার অভিনয় হয়। তো সেই অভিনয়, তখন তো আমাদের এখানে থিয়েটার হল নেই, তো ইংরেজদের যে চালু থিয়েটার হলগুলো ছিল, ক্যালকাটা থিয়েটার বা অন্যান্য একটা থিয়েটার হল ছিল, তো ক্যালকাটা থিয়েটার তার মধ্যে একটু নাম করা ছিল, তিনি সেটা চেয়েছিলেন যে আমার এটা ভাড়া দেওয়া হোক, আমি থিয়েটার করব। তো তারা জানতে চাইলেন যে কি থিয়েটার, বললেন বাংলা থিয়েটার করব। ইংরেজরা দিল, বললো না, বাংলায় থিয়েটার করা যাবে না, ইংরেজিতে করতে চাইলে আপনি করতে পারেন। উনি বললেন না, আমি তো থিয়েটারটা বাংলাতেই করবো। তখন উনি ওই যেহেতু যখন এইটা রূপান্তর করলেন, তখন গোলকনাথ দাস যিনি শিক্ষক ছিলেন, তিনি দেখে খুব খুশি হলেন। তিনি বললেন যে বাহ, এটা খুব ভালো, তাহলে এটা, তোমার তো নাটক দেখার অভিজ্ঞতা আছে, তুমি বহু দেশে ঘুরে এসছো, তুমি করো না, এটা তো নাটকটা খুব ভালো হয়েছে। কারণ কখনো বাংলায় কিন্তু কোনো নাটক লেখা হয়নি, মানে সংস্কৃত নাটক রয়েছে কিন্তু বাংলায় তখনও নাটক লেখা হয়নি। তো এই সময় ওই নাটকটা অভিনীত হয় 1795 সালের 27শে নভেম্বর। প্রথম বাংলায় একটা মঞ্চ নাটক হলো কাল্পনিক সংবদন নামে, টিকিট বিক্রি করে। তো সেইটা রীতিমতন মানে হাউসফুল তো বটেই। সেটা করলেন উনি কিভাবে বলি, উনি আমাদের এইখানে এজরা স্ট্রিটে জগন্নাথ গাঙ্গুলি বলে একজন ভদ্রলোকের বাড়িতে ভাড়া থাকতেন, বড় বাড়ি, তার সাথে বড় উঠোন টুঠোন, মানে কোর্টইয়ার্ড দিয়ে বিশাল বড় বাড়ি। তো সেই বাড়িতে ভাড়া থাকতেন। তো সেই বাড়িরই ওই উঠোনে, সেও বিরাট উঠোন, তখনই ভাড়া ছিল প্রায় মাসিক 60 টাকা ভাড়া। তো সেইখানে একদম আমরা যেরকম প্যান্ডেল বেঁধে আজকে দুর্গাপুজো হচ্ছে, সেই রকম প্যান্ডেল বেঁধেই একটা মঞ্চ তৈরি করেন। তো যারা মঞ্চ তৈরি করবে তাদের তো মঞ্চ সম্পর্কে কোনো ধারণা নেই, তো সেই লেবেদেভ সাহেব আর কি, রাশিয়ান, তো সেই ভদ্রলোকের তত্ত্বাবধানেই সবটা তৈরি হলো।
তো নাটকটা অভিনীত হলো, টিকিট বিক্রি করে রীতিমতো অভিনীত হয়েছে। তো লেবেদেফের বই থেকে জানতে পারা যায় যে বহু লোক টিকিট না পেয়ে ফিরে গিয়েছিল। ওই টিকিট তো যা ছিল সব লোক যা বুঝতে পারে সব ভর্তি হয়ে গেছিল, কিন্তু বহু লোক ফিরে গিয়েছিল। পরবর্তীকালে 1796 সালের মার্চ মাসে সেই নাটকটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে দিয়ে আবারও অভিনয় করেন। সেটাও হাউসফুল হয়েছিল, টিকিটের দামও অনেক বাড়িয়েছিল, হাউসফুল হয়ে গিয়েছিল এবং বহু মানুষ টিকিট না পেয়ে ফিরে গিয়েছিল। সেইটাতে ইংরেজরা রীতিমতন মানে চক্রান্ত করে ওর এই থিয়েটার হলটা বন্ধ করে দেয়। সেই দিয়ে নানা রকমের ষড়যন্ত্র করি বন্ধ করে দেয় এবং নানা রকম মিথ্যে মামলায় তাকে ফাঁসিয়ে দেয়। এত রকম ভাবে ফাঁসিয়ে দেয় যে লেবেদেফ আর পেরে ওঠে না। লেবেদেফ আমাদের এখানে তার রোজগার ছিল মেনলি ইংরেজ যে বিভিন্ন অফিসাররা থাকতো, মিলিটারিরা থাকতো, তাদের বাড়ির স্ত্রীদের বা কন্যাদেরকে মিউজিক শেখানো। তো সেই সব শিখিয়ে উনি একটা রোজগার করতেন, সেই রোজগারের টাকাই উনি পুরোটা ইনভেস্ট করে নাটক করেছিলেন। কিন্তু এইরকম মামলা মোকদ্দমায় একেবারে সর্বশান্ত হয়ে তিনি শেষ পর্যন্তই মানে আমার ভারতবর্ষ ছেড়ে চিরকালের জন্য চলে যান। তো যাই হোক, তো এইটা ছিল আমার বাংলায় প্রথম নাটক। পরবর্তীকালে দীর্ঘকাল বাংলায় আর কেউ মঞ্চ নাটকের কথা ভাবতেই পারেনি। আমাদের যাত্রা, পাঁচালী এগুলো যেমন যা চলবার চলছিল। এর পরবর্তীকালে 1831 সালে প্রথম বাঙালিরা একটা থিয়েটার চালু করে, মানে নাম দেয় হিন্দু থিয়েটার। সেটাও একটা বাড়ির মধ্যে মঞ্চ তৈরি করে প্রসন্ন কুমার ঠাকুররা, এই নারকেলডাঙ্গা মেন রোড এখন যেটা আছে ফুলবাগানের দিকে যাচ্ছে, সেইখানেই কাজের বাগান বাড়িতে। তো সেইটাতে নাটক হয়। নাটকটা অবশ্যই ইংরেজিতে হয়। তখনও বাংলায় নাটক করার ভাবনা প্রায় ভাবা যায়নি। এরপর 1835 সালে প্রথম বাংলায় নাটক হচ্ছে আমাদের এখন যেখানে শ্যামবাজার ট্রাম ডিপো তারই কাছাকাছি। এখন আর সেই বাড়ি তো নেই, অনেক রাস্তাঘাট তৈরি হয়েছে, ফলে অনেক বদলে গেছে। সেইখানে নবীন বসু নামে এক ভদ্রলোক, জমিদার মানুষ, বাবু মানুষ, সেই বাবু শ্রেণীর মানুষ, তারা শখে থিয়েটার করতেন সেই সময় তাদের বাড়িতে, বাগান বাড়িতে। সেইখানে তারা বিদ্যাসুন্দর বলে ভারতচন্দ্র রায়গুণাগড়ের যে কাব্য, সেইটাকে নিয়ে নাট্যরূপ দিয়ে সেইটা অভিনয় করে। এটা বাংলায় বাঙালির দ্বারা প্রথম নাটক হচ্ছে 1835 সালে। এরপর ওই বাবু বাড়িতে বিভিন্ন সময় থিয়েটার হচ্ছে। আমাদের এখানে আমরা বলি যে আমাদের থিয়েটারকে আমরা যখন বলি যে পাবলিক থিয়েটার বা পেশাদার থিয়েটার, সেইটা হয় 1872 সালে 7 ডিসেম্বর। কেন এই কথাগুলো বলছি, এটা না বুঝলে আমরা বোধহয় উৎপল দত্তকে বুঝতে পারবো না। তো 1872 সালের 7 ডিসেম্বর প্রথম বাংলা থিয়েটার টিকিট বিক্রি করে হয়। টিকিট বিক্রি করে হওয়ার একটা সুবিধা ছিল, তার আগে যখন এরা শখে মাঝে মধ্যে থিয়েটার করতো, কেউ কেউ তাদের মধ্যে হয়তো ইংরেজদের যে থিয়েটার গুলো ছিল তার একটা দুটো একবার সুযোগ পেয়েছে, তখন এক হচ্ছে বাবু বাড়িতে থিয়েটার হচ্ছে এবং সেই সব থিয়েটারে অনেক সময় তারা অনেক ইংরেজকেও নিয়ে এসেছে যে আমাদের এইটাই আপনারা সাহায্য করে দিন, সেসব করেছেন তারা। তো কিন্তু বাবু বাড়ির থিয়েটার তো একেবারে শখের থিয়েটার, তাদের তো নিয়মিত থিয়েটার চর্চা করার খুব একটা আগ্রহ নেই। ওই কিছুটা পৃষ্ঠপোষকতা করা থিয়েটারে, আচ্ছা আমার বাড়িতে দেখো থিয়েটার হলো। তো সেই অবস্থা থেকে একদল যুবক ঠিক করে যে আমরা নাটক করব। প্রথমে শখেই নাটক করে, পাড়ার লোকের কাছে চাঁদা তুলে, যেভাবে বারোয়ারি দুর্গাপুজো হয়। তো দেখছে যে ওইভাবে খুব একটা এগোনো যাচ্ছে না এবং লোকজন প্রচুর দেখতে আসছে। তখন ওদের মনে হয় যে আমরা তো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, লোকের কাছে চাঁদা চাইতে যাবো কেন। তো 1872 সালের 7 ডিসেম্বর প্রথম টিকিট বিক্রি করে আমার এই বাংলায়, কলকাতা হয়, বাংলাদেশে ঢাকা শহরে তার একটু দিন আগে হয়েছে বলে কিছু তথ্য পাওয়া যায়, কিন্তু সেটা ওই 1872 হয়েছিল। টিকিট বিক্রি করে থিয়েটার হয় এবং সেইখান থেকে প্রথম আমরা যে শব্দটা বলি পাবলিক থিয়েটার, এই ভাবনাটা তৈরি হয় যে থিয়েটার সাধারণ রঙ্গালয় হয়ে গেল। সাধারণ রঙ্গালয় বলতে জনসাধারণের প্রবেশাধিকার রয়েছে, সবাই চাইলে টিকিট কেটে চলে আসতে পারে। বাবু বাড়িতে তো তা সম্ভব ছিল না, বাবুরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে শুধু তারাই ঢুকতে পারবে, আর কেউ আসতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে আমি টিকিটটা যদি কাটবার পয়সাটুকু জোগাড় করতে পারি তাহলে আমি সেটা দেখতে পাবো। এই সাধারণ রঙ্গালয় শুরু হলো কোন নাটক দিয়ে? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। আমরা সবাই জানি নীল বিদ্রোহের পটভূমিকা এই নাটকটা লেখা হয়েছিল। 1859, 1860 এরকম সময় নীল বিদ্রোহ চলছে। সেই সময় এই নাটকটা প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্র
এটা ছদ্মনামে লিখেছিল, বাংলায় যারা নীল চাষী তাদের অবস্থা দেখে। এবং সেইটা পরবর্তীকালে যখন জেমস লং প্রকাশ করে, ইংরেজিতে প্রকাশিত হয়, জেমস লংকেই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়, 1000 টাকা জরিমানা রাখা হয়। এবারে ইংরেজরা যেন তেন প্রকারে এইটা বন্ধ করবার একটা চেষ্টা করছিল, তো সেইটা হয়। তো সেই সময় 1860 এই সমস্ত কাণ্ড কারখানা ঘটে গেছে। 1872 সালে নীলদর্পণ হচ্ছে। পরবর্তীকালে বাংলা থিয়েটার একটার পর একটা নাটক করছে, যে নাটকের মধ্যে একটা জাতীয়তাবাদী চিন্তা ভাবনার প্রকাশ পাওয়া যাচ্ছে। সেইটা ইংরেজরা একেবারেই ভালো চোখে দেখলো না। একটার পর একটা নাটক হচ্ছে, সেইটা ভালো চোখে দেখলো না বলে তারা 1876 সালে, মানে ঠিক 4 বছরের মধ্যে, তারা ফেব্রুয়ারি মাসে একটা অর্ডিন্যান্স জারি করে, ড্রামাটিক পারফরমেন্স কন্ট্রোল। সেই অর্ডিন্যান্সটা চালু করে এবং সেইটাই 1876 সালের ডিসেম্বর মাসের 16ই ডিসেম্বর সেটাকে একটা অ্যাক্ট তৈরি করে, আইন তৈরি করে নেয়। সেটা নামই দেয় ড্রামাটিক পারফরমেন্স কন্ট্রোল অ্যাক্ট। এবং সেখানে সরাসরি তারা বলে যে কোনো নাটক যদি বিদ্রোহ ঘোষণা করে, অশ্লীল বলে প্রমাণিত হয়, বা সরকারের বিপক্ষে কথা বলে, তাদেরকে একদম সাজা দেওয়ার সমস্ত ব্যবস্থা তাতে রইল। এমনকি চাইলে শুধু যারা নাটকের সাথে জড়িয়ে আছে তারাই নয়, অভিনেতা অভিনেত্রীরাই নয়, তার সাথে দর্শকদের চালিয়ে আমরা জেলে পুরে দিতে পারি। ফলে বাংলা থিয়েটারকে অনেকটা একটু, মানে বাংলা থিয়েটারের ওই যে জাতীয়তাবাদী প্রকাশ দেখে ইংরেজরা 4 বছরের মধ্যেই এইরকম একটা আইন প্রণয়ন করতে বাধ্য হলো। সেই সময় পাশাপাশি ভাবে 1876-77 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আসে, আর্মস অ্যাক্ট আসে, যে চাইলেই ভারতবাসী অস্ত্র রাখতে পারবে না, চাইলেই খবরের কাগজে যা খুশি ছাপাতে পারবে না, এইরকম নানা রকম আইন দিয়ে বেঁধে রাখবার একটা চেষ্টা করে। এইরকম একটা অবস্থা চলতে থাকে। কিন্তু বাংলা নাটক কিছুটা তখন পৌরাণিক নাটকের চলন আস্তে আস্তে বেড়ে যায়, কিন্তু সে মধ্যে দিয়ে চলতে থাকে। এইভাবে চলতে চলতেই আমরা দেখতে পাই 1944 সালে গণনাট্য সংঘ তৈরি হচ্ছে, আইপিটিএ মুভমেন্ট, তারই ফলশ্রুতি গণনাট্য এবং বিজন ভট্টাচার্যের নবান্ন। সেটা আমাদের বাংলায় সেই সময় যে দুর্ভিক্ষ তার পটভূমিকায় সব মিলেমিশে বাংলা একদম আবার একটা অন্য ভাবনা নিয়ে শুরু করতে চলেছে। পেশাদার থিয়েটার রয়েছে, তারা মানুষকে এন্টারটেনের জায়গাটাতেই ব্যস্ত ছিল। খুব বড় রকমের সমাজবাদী ভাবনা তখন তারা প্রকাশ করতে পারছে না, কারণ বহু নাটক একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে। এমনকি গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌল্লা, যেটা 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় লেখা, পরবর্তীকালে মীর কাসেম, ছত্রপতি শিবাজী, এগুলোকে একদম কিছুদিনের মধ্যেই ওরা ব্যান করে দিয়েছে। গিরিশচন্দ্রের ইচ্ছে ছিল যে ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে নিয়ে একটা নাটক লিখবে, তো একজন চেনা পুলিশ অফিসার তাকে বারণ করলো যে না, এসব লিখতে যেও না, একদম আটকে যাবে। তো এই থিয়েটার যে হলগুলো তখন আস্তে আস্তে পেশাদারি থিয়েটার হয়ে গেছে, মালিক পক্ষ এসে গেছে, এরা থিয়েটারের বিনিময়ে কিছু পয়সা রোজগার করে। তো সেই সময় তাদেরকে কিছুটা ডিফেন্সিভ হতেই হয়, যে আজকে যদি আমার হলটা ইংরেজরা বন্ধ করে দেয়, তাহলে আমার এই এতগুলো লোক খেতে পাবে না, মুশকিলে পড়ে যাবে। তো সেই জন্য তাদেরকে ওই রকম ভাবে একটু বুঝে শুনে চলতে হচ্ছে। পাশাপাশি ভাবে 1944 সালে একটা প্যারালাল ধারা তৈরি হয়ে যাচ্ছে, সেটা গণনাট্য সংঘ। উৎপল দত্ত সেই গণনাট্য সংঘের জন্য নবান্ন প্রযোজনা সেটা দেখিয়েছিল। উৎপল দত্ত ছোটবেলাতে, তার জন্ম 1929 সালে, 1929 এর 29 মার্চ, জন্ম হয়েছিল বরিশালে। তার পিতা গিরিজারঞ্জন দত্ত, তিনি বঙ্গবাসী কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন। পরবর্তীকালে তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে, তখন তো অধ্যাপনার কাজে বা শিক্ষকতার কাজে মাইনেপত্র খুব কম ছিল, ফলে বহু মানুষই ছেড়ে দিয়েছে। তো তার পিতাও ছেড়ে দিয়ে উচ্চপদস্থ পুলিশ অফিসার হয়ে যায় ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে, এমনকি জেলার হিসেবেও একসময় কাজ করেন, এবং তার বদলির চাকরি ছিল।
ফলে উৎপল দত্ত পরবর্তীকালে অল্প বয়সে বেশ কিছুটা সময় বরিশালে জন্ম হলেও শিলংয়ে কেটেছে, পরবর্তীকালে বহরমপুরে কেটেছে, তারপরে কলকাতায় চলে আসে। এইখানেই তার স্কুলে পড়াশুনো, পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়। এই ছোটবেলা থেকেই কলকাতার যে পেশাদারি থিয়েটার সেটা ওরা বাবা মায়ের সাথে দেখতে যেত। উৎপল দত্তের যেটুকু আত্মজীবনীমূলক লেখা পাওয়া যায় তাতে দেখতে পাওয়া যায় যে তিনি নাটক দেখতে যেতেন বাবা মায়ের সাথে, তার ভাই, অনেকে, সবাই মিলে আর কি যেত। এবং যখন গণনাট্য সংঘ নবান্ন প্রযোজনা করছে, যার নির্দেশক ছিলেন বিজন ভট্টাচার্য এবং শঙ্খ মিত্র, সেই প্রযোজনাও তিনি দেখেছেন, তার স্মৃতি তিনি বলেছেন। তো সেই জায়গা থেকে ওরা যখন সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ছে সেই সময় তারা একটা থিয়েটার দল তৈরি করে। সেই দলটার নাম দেয় অ্যামেচার শেক্সপিয়ারিয়ান্স। তারা শেক্সপিয়ারের নাটকের বিভিন্ন অংশ বিশেষ এইখানে অভিনয় করত। কারণ সেন্ট জেভিয়ার্স কলেজের মধ্যেই একটা প্রাচীন থিয়েটার হল রয়েছে, সেটা একটা সময় ইংরেজদের থিয়েটার হল ছিল। তো সেইটা পরবর্তীকালে যখন সেন্ট জেভিয়ার্স কলেজ তৈরি করা হয় সেই হলটা ওটার মধ্যেই চলে আছে, এখনো সেই হলটা রয়েছে। এবং সেন্ট জেভিয়ার্স কলেজের যারা ফাদার ছিলেন তারা থিয়েটার চর্চাকে খুবই উৎসাহ দিতেন। তো এইরকম একটা অবস্থার মধ্যে উৎপল দত্তের কলেজ জীবন শুরু হচ্ছে, নাটক করছেন। সেই সময় একজন ইংরেজ ভদ্রলোক, তার একটা নাট্যদল আর কি, শেক্সপিয়ারিয়ানা ইন্টারন্যাশনাল থিয়েটার কোম্পানি নিয়ে আসেন। সেই ভদ্রলোকের নাম হচ্ছে জিওফ্রে কেন্ডাল। তিনি এখানে আসেন এবং ওই যে সেন্ট জেভিয়ার্স কলেজের যে থিয়েটার হলটা আছে সেটা তখন নাম হচ্ছে গ্যারিসন থিয়েটার, সেই থিয়েটারটায় উনি ভাড়া নিলেন, যে ওইখানে নিয়মিত অভিনয় করতেন ইংরেজি নাটক, বেশিরভাগটি শেক্সপিয়ারের নাটক। তো সেইটা উনি স্টেজ যা হয়, আমরা অনেক সময় বাইরে যখন শো করতে যাই, আমরা অনেক সময় দেখতে যাই যে যে মঞ্চে আমরা অভিনয় করব আগামী প্রায় 1 মাস 1.5 মাস হলটা কেমন দেখে আসি ব্যবস্থাপনা। তো সেই রকম দেখতে একদিন জিওফ্রে কেন্ডাল আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজের ওই হলে এসছে। সেইখানে তখন অ্যামেচার শেক্সপিয়ারিয়ান্স দল তার সম্ভবত তার নাটকের রিহার্সাল দিচ্ছে, সেটা 1947 সাল। তো উনি দেখতে এসে রিহার্সালটা দেখলেন বাচ্চারা করছে, রিহার্সাল শেষ হলো। তো তারপর উনি উৎপল দত্ত এবং তার বন্ধু প্রতাপ রায় তাদেরকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, কথা বললেন, বলে তোমাদের যদি মনে হয় তাহলে আমি আমার নাটকের যে দল সেখানে কিছু ছোটখাটো চরিত্রের জন্য আমাদের স্থানীয় অভিনেতা দরকার হবে, সব নাটকই ইংরেজিতে। তো সেটা যদি তোমরা করতে আগ্রহী থাকো তাহলে পড়াশোনার ব্যাপারে যদি তোমাদের এতটা মনে হয় যে ক্লাস কামাই করলে ফেল করে যাবে এরকম ভয় যদি না থাকে, আমার নাটকের দলে যোগদান করতে পারো। উৎপল দত্ত যোগ দিল এবং হাতে কলমে প্রায় 52 দিন মতন সেই দলটার সাথে তখন ছিল। তারপর সেই দলটা চলে যায়, ওদের এখানকার শো শেষ হয়ে যায়। পরবর্তীকালে বছর খানেক বাদে আবারও আসে এবং তখনও প্রায় 6 মাসের বেশি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এমনকি বাইরে পাকিস্তানে এসব জায়গায় শো করতে যায়। উৎপল দত্ত সেই দলের সাথে যোগ দেয়। এইটা উৎপল দত্তের একটা গুরু লাভ হল। উৎপল দত্ত লিখেওছেন তার এই যে জিওফ্রে কেন্ডাল একজন ইংরেজ অভিনেতা এবং নির্দেশক, তার কাছে থেকে এবং শেক্সপিয়ারের নাটক, প্রধানত শেক্সপিয়ারের নাটক, এছাড়া অন্য নাটক করতো কিন্তু মেনলি শেক্সপিয়ারের নাটক সেই দলে হতো, সেটা হাতে কলমে শেখা এবং সেটা একদম পেশাদারি ভাবে, মানে সেখানে কাজ করার জন্য প্রতি মাসে ওরা একটা টাকা পেত, সেটা সামান্য হলেও একটা টাকা পেত, তখন উৎপল দত্তের কাছে সেটা একটা বিরাট ব্যাপার। এই তার একটা শিক্ষা লাভ হলো, গুরু লাভ হলো। এবং সবচেয়ে বড় কথা, ইংরেজরা তো ভীষণ ডিসিপ্লিন ছিল, সেই ডিসিপ্লিনটারও একটা শেখা হলো। আর তাছাড়া বাবা যেহেতু পুলিশ অফিসার ছিলেন, জেলার ছিলেন, ছোটবেলা থেকে ওখানে যে পুলিশ ব্যারাকে যে পুলিশ বা মিলিটারিদের দেখেছেন, তাদের লাইফটাও খুব ডিসিপ্লিন, ফলে উৎপল দত্ত ভীষণ ডিসিপ্লিনের ভক্ত ছিলেন। এই নিয়ে অনেক গল্প কথা প্রচলিত আছে, তো সে গল্প কথায় পরে যাওয়ার সুযোগ পেলে যাব। তো এই অ্যামেচার শেক্সপিয়ারিয়ান্স দলে উনি আবার ফিরে আসছেন, নাটক করছেন। এমনকি জিওফ্রে কেন্ডাল যেসব নাটক করে গেছে খুব বিখ্যাত অভিনয়, সেই সব নাটকেই সেই চরিত্রে অভিনয় করছেন। ধরুন জিওফ্রে কেন্ডাল শেক্সপিয়ারের ওথেলো নাটকে ওথেলো চরিত্রে অভিনয় করছেন,
তো জিও ফ্র্যাকেন্ডাল চলে যাওয়ার পর উৎপল দত্ত ওই নাটকের আবার সেই চরিত্রে নিজেই অভিনয় করছে, এরকম হয়েছে। তো এই রকম করতে করতে একটা সময় বেশ কিছুদিন কাটে, ওদের মনে হয় যে ইংরেজি থিয়েটার দেখার লোক কমে যাচ্ছে, ইংরেজিতে আর থিয়েটার তেমন দেখা যাচ্ছে না। ওরা এরই মধ্যে নিজেদের দলের নামটা আর অ্যামেচার এক্সপিরিয়েন্স রাখেনি, যেমন অ্যামেচার শব্দটা ওদের কয়টা পছন্দ হচ্ছে, পছন্দ হওয়ার কথাও নয়। ওরা দলের নাম বদলে রাখে রাখে লিটল থিয়েটার গ্রুপ, এলটিজি সংক্ষেপে। সেইটা নিয়ে নাটক শুরু করে, কিন্তু সেটা নিয়েও এইখানে অ্যামেচার এক্সপিরিয়েন্সের যে সমস্ত ছেলেমেয়েরাই ছিল, মেনলি সেন্ট জেভিয়ার্সের, তখন অনেক অ্যাংলো ইন্ডিয়ান ছিল আমাদের এখানে, তারা এই দলটার সাথে যুক্ত ছিল, কিছু বাঙালিও ছিল। তো সেইটা করতে করতে ওদের মনে হয় যে আমরা ইংরেজিতে নাটক করছি 2-3টে শো, তারপরে আর দর্শক পাচ্ছি না, দর্শক নেই, ইংরেজিতে নাটক দেখতে কি আসবে। তখন 1948 সাল এরম সময়, এই সময় উৎপল দত্ত যখন ইংরেজিতে আমাদের এখানে নাটক করছে, প্রথমে অ্যামেচার এক্সপিরিয়েন্সের হয়ে, পরবর্তীকালে এলটিজির হয়ে, তখন আমাদের এখানে অমিতাভ বচ্চনও কলকাতায় এসেছে, চাকরি করছে, এবং সেও তখন ওই রকম আর একটা অন্য থিয়েটার দল, সে তার হয়ে ইংরেজিতে নাটক করছে আমাদের এই কলকাতা শহরে। এটা একটা ঘটনা। যাই হোক, তো এদের মনে হয় যে আমরা ইংরেজিতে আর থিয়েটারটা করবো না, বহু মানুষের কাছে পৌঁছতে যেতে চাই, আমরা বাংলায় থিয়েটার করবো। এইরকম একটা সময়কালেই আরো একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আমাদের এইখানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যেই কমিউনিস্ট দলকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়। সেটা প্রায় বছর খানেক থাকে। তো সেইটার ব্যানটা যখন তুলে নেওয়া হয়, সেই সময় এক সময় উৎপল দত্তের মধ্যে তো থিয়েটার করছেই, সেইটা করতে করতে মধু বসু একটা ছবি করবে মাইকেল মধুসূদনের জীবন নিয়ে। তো মধুসূদনের জীবন নিয়ে ছবি করতে গেলে তাকে ভালো ইংরেজি বলতে হবে, সেই বিষয়টা দরকার। তো উনি উৎপল দত্তের নাটক দেখতে গেলেন এবং তাকে সিলেক্ট করলেন, সেই বিষয়টা হয়েছিল। তো যাই হোক, পরবর্তীকালে দেখা যায় যে গণনাট্য সংঘ, মানে যেটা তৈরি হয়েছে 1944 সালে, আইপিটিএরই কালচারাল ফ্রন্ট, তো সেইটা তাদের ওখান থেকে আসছে, যেহেতু মাঝখানে ব্যান ছিল, তারা বলে যে আমাদের তো অনেকটাই ভেঙে গেছে, আবার নতুন করে শুরু করতে হবে। তো সেই সময় যদি উৎপল দত্তকে তারা বলে যে এরকম, সলিল চৌধুরী সেই সময় দায়িত্বে ছিল, সে এসে বলে যে তুমি যদি আমাদের এই গণনাট্য সঙ্গে যোগ দাও। তো উৎপল দত্ত কিছুদিন ছুটি নিয়ে এই গণনাট্য সঙ্গে যোগ দেয়, প্রায় 10 মাস 1 বছর মতন ছিল, বেশি। তো সেইটা থাকাকালীন সে ওই বিভিন্ন নাটক করেছে, শেক্সপিয়ারের ম্যাকবেথও বাংলায় করেছে, এছাড়া তোমার রবি ঠাকুরের বিসর্জন করছে, এরকম অনেকগুলো নাটক করছে। ঋত্বিক ঘটকের, ঋত্বিক ঘটক কিছু নাটক লিখেছিল, নাটকে অভিনয় করেছে, সেইটাই দলিল বলে একটা নাটক করছে, এসব করছে। সেই করতে গিয়ে ও কি করছে, একদম গ্রাম বাংলায় চলে যাচ্ছে, গণনাট্য সংঘ তো গ্রাম বাংলায় গিয়ে কাজ করে, ফলে ওই যে বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, বেশিরভাগ খুবই দরিদ্র জনগণ, প্রায় নিরক্ষর, তাদের কাছে নাটকের মধ্য দিয়ে পৌঁছে যাচ্ছে, এইটা উৎপল থেকে খুব প্রাণিত করে, এবং সেই কারণে তারা ঠিক করে যে আমরা একটা সময় বাংলায় নাটক করব। তো লিটল থিয়েটার গ্রুপ বাংলায় নাটকের কাজ শুরু করে, এবং তাতে বহু অভিনেতা অভিনেত্রী তাদের দলে যখন ছিল সেই সময়, যারা বাংলা ভাষাটা সেভাবে বলতে পারে না, প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান যারা, তারা জানে যে তাদের আর এই দলে সেভাবে কোনো ভূমিকা থাকবে না, কিন্তু তারাও এটা মেনে নেয়। তার কারণ তারা বুঝতে পারে যে ইংরেজি নাটক দেখার লোক তখন কমে যাচ্ছে, বহু লোক তখন স্বাধীনতা লাভ হয়ে গেছে, দেশ ছেড়ে চলে যাচ্ছে, ফলে তারা মেনে নেয় এবং বাংলায় নাটকের কাজ লিটল থিয়েটার গ্রুপ শুরু করে। এই রকম কাজ চলতে চলতে সেই সময় তারা রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন যেমন করছে, এছাড়া ওরা হেনরি গিবসনের একটা নাটকের ডলস হাউস, তারপর হোস্ট, এসব অভিনয় করছে। এইসব করতে করতে উৎপল দত্ত সেই সময় কিছুদিন সাউথ পয়েন্ট স্কুলে
শিক্ষকতার কাজও শুরু করেছিল। এই রকম সময় আস্তে আস্তে থিয়েটার দলটা যখন একটু বড় হয়ে যাচ্ছে, অনেকগুলো শো করবার অপশন তাদের কাছে, মানে মানে আমন্ত্রণ আসছে, সেই সময় ওদের মনে হয় যে আমরা যদি নিজেদের একটা হল পেতাম তাহলে খুব ভালো হতো। এটা ওদের মনে হয় যে এত শো আসছে, এত নাটক করবার ওদের ইচ্ছে রয়েছে, তো বাইরে বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থিয়েটার করছি হল ভাড়া নিয়ে, তাতে খুব একটা পোষাচ্ছে না। তো তখনও কিন্তু উৎপল দত্তকে আমরা অভিনেতা হিসেবে পাচ্ছি, নির্দেশক হিসেবে পাচ্ছি। তখনও নাটক লেখার কাজ সেভাবে শুরু হয়নি। কলেজ ম্যাগাজিনে একটা ছোট ইংরেজি নাটক লিখেছিলেন, একদম ছোট্ট একটা একাঙ্ক নাটক, বেটি বেলথাসার বলে, কিন্তু লেখার কাজ, নাটক লেখার কাজ তখনও তিনি শুরু করেননি। এইরকম সময় ওদের মনে হচ্ছে আমাদের নিজেদের একটা থিয়েটার হল থাকলে ভালো হয়। সেই ভাবনা থেকে ওরা মিনার্ভা থিয়েটার অনেক আগেই প্রতিষ্ঠিত, সেখানে নিয়মিতভাবে পেশাদার থিয়েটার হয়। তো সেই হলটার যিনি মালিক, তার কাছ থেকে গিয়ে ওরা লিজ নেয়, 10 বছরের জন্য লিজ নেয়। সেই টাকা পয়সা কষ্টে সৃষ্টি জোগাড় করে সেই টাকা পয়সা দিয়ে ওরা ঠিক করে যে আমরা মিনার্ভা থিয়েটার, বেটন স্ট্রিটে যেটা রয়েছে এখন, সেইখানে আমরা নিয়মিতভাবে থিয়েটার চর্চা করব। তখন আমাদের এই বাণিজ্যিক যে থিয়েটার, সেখানে থিয়েটারটা হচ্ছে শনিবার এবং রবিবার দুটো শো হতো, 3টে এবং সন্ধ্যে 6:30, প্রতি শনিবার রবিবার, আর বৃহস্পতিবার দিন করে সন্ধ্যে 6:30। এছাড়া যদি কোনো ছুটির দিন হতো, হলিডে, তাহলে আবার ওই রকম দুটো শো হতো, ডাবল শো হতো, 3টে এবং সন্ধ্যে 6:30। কিন্তু ফলে এতগুলো শো, তো ওদের মনে হয় যে আমরা নিজেরা হলটা লিজ দিয়ে করব। এই ভাবনা থেকে ওরা কাজটা শুরু করে। এই সময় ওরা অনেকগুলো নাটক করছিল, এর মধ্যে নাটক পছন্দসই না পেয়ে উৎপল দত্ত নিজে একটা নাটক লিখেছিল, তার মধ্যে যেহেতু বেশ কয়েকটা ফিল্মে কাজ করে ফেলেছে, ফলে ফিল্মের জীবনেরই একটা কাহিনী নিয়ে ছায়ানট বলে একটা নাটক লিখেছিল, একদম প্রথম দিকের লেখা। তো সেই লেখাটা লেখা হয়েছে, শোভাসেনের সাথে তখন বিয়েও হয়ে গেছে। তো সেই সময় যেটা লেখা হয়েছে, সেই সব নাটক অভিনয় করছে। সেটা আমাদের এখানে সাধারণত তখন থিয়েটার হল ততটা বেশিতে ছিল এমন নয়, মানে বাণিজ্যিক থিয়েটার হল বাদ দিয়ে, রবীন্দ্র সদন তখনও তৈরি হয়নি। ফলে ওরা আগে করতো এই নিউ এম্পায়ার যে সিনেমা হল, সেইটার যে মালিক ছিল সে থিয়েটার দলকে ভাড়া দিত। ফলে ওরা ওই দুপুরবেলার শোটা হয়তো বন্ধ রাখতো, দিয়ে সন্ধ্যেবেলায় নাটক হতো, পর্দা টর্দা খুলে নিয়ে ওখানে নাটক হতো। ওখানে সৌম্য মিত্র প্রচুর নাটক করেছে, উৎপল দত্ত করেছে নিউ এম্পায়ারে। এইখানে লোকজনরা দেখতে আসতো, যাদের অনেক পয়সা টয়সা আছে, গাড়ি করে এসে পৌঁছতো সেখানে দেখতে। কিন্তু ওরা সেই নাটকগুলো যেগুলো ওখানে রীতিমতন জনপ্রিয় হিট নাটক বলতে যা বোঝায়, সেটা যখন মিনার্ভা মঞ্চে করছে, গোর্কির লোয়ার ডেপস যে বিখ্যাত নাটক আছে ম্যাক্সিম গোর্কির, সেইটা বাংলা নাম দিয়েছিল নিচের মহল নামে, সেটা অন্যের অনুবাদ। সেই সব নাটক যা করছে, একটাতেও কোনো লোকজন প্রায় আসছে না, মানে খুব সামান্য, মানে মঞ্চের ওপর যা লোক আছে দর্শকানে সেই লোক নেই। তো এরকম একটা সিচুয়েশন। তো ওরা বুঝতে পারছে যে আমরা এইভাবে থিয়েটারটা চালাতে আর পারবো না, লিজ নিয়েছি, এবং ওইখানে যারা কর্মচারী থেকে শুরু করে ইলেকট্রিক বিল থেকে শুরু করে এই সমস্ত খরচ, মানে আমরা যাকে বলি রেকারিং এক্সপেন্সেস, সেগুলো তো রয়েছে। মানে তোমার নাটক চলুক না চলুক, টিকিট বিক্রি হোক না হোক, তোমাকে এই টাকাটা দিতেই হবে। তো এইরকম একটা পরিস্থিতি যখন হয়ে আছে, ওরা দেখছে ওদের থিয়েটার জনগণ একদম নিচ্ছে না। এবং তার কারণ তখন আমাদের এই মিনার্ভা বা আমাদের এই হাতিবাগান অঞ্চল যেটা, সেই সব অঞ্চলে অনেকগুলো থিয়েটার হল ছিল। তোমার রঙ্গনা রয়েছে, স্টার থিয়েটার রয়েছে, ওদিকে সার্কারিনা রয়েছে, বা আরো এইসব যে মঞ্চগুলো রয়েছে, রংমহল রয়েছে। এইসব জায়গায় সাধারণত যারা নাটক দেখতে আসতো, তারা কিন্তু খুব মানে এলিট ক্লাসের লোকজন আসতো, যারা নিউ এম্পায়ারে যেত সেই শ্রেণীর লোক নয়, একেবারেই এই অঞ্চলের যারা ছোটখাটো ব্যবসায়ী তারা আসতো, গ্রামগঞ্জ থেকে অনেক লোকজন আসতো যে অভিনয় দেখতে, হয়তো চলচ্চিত্রের কোনো স্টারকে দেখতেও আসতো, এমনও হয়েছে।
কিন্তু যেমন আমরা সবাই জানি যে যখন শ্যামলী নাটক হয়, উত্তম কুমার সাবিত্রী অভিনয় করেছিল, স্টার থিয়েটারে হয়েছিল, তখন উত্তম কুমারকে দেখতে এসছে, সাবিত্রীকে দেখতে সেসব হয়েছে। তাহলে সেটাও ছিল এমনি এমনি থিয়েটার দেখার আকর্ষণ ছিল। মানুষজন গ্রামগঞ্জ থেকে একটু গাড়ি ভাড়া করে সবাই চলে আসতো, এসে নাটক দেখতে আসতো। পুজোর সময় নাটক দেখার তো একটা অবশ্য কর্তব্য ছিল, যে যারা বাইরে টাইরে থাকে তারা কলকাতায় এলে নাটক দেখতে যাব, নতুন কি নাটক হচ্ছে, এটা একটা মানুষের তখন বাঙালির মানে কালচারের মধ্যে এটা জড়িয়েছিল। তো উৎপল দত্তরা দেখছে তাদের নাটক যে কোনো কারণেই হোক চলছে না, জনগণ একদম নিচ্ছে না। অথচ ওরা পেশাদার থিয়েটারে যেরকম নাটক হয়, ড্রয়িং রুম ড্রামার মতন প্রায় নাটক, তার কাহিনী টাহিনী যে খুব একটা তেমন উল্লেখযোগ্য তা নয়, তো সেই রকম নাটকও ওদের করতে ইচ্ছে করছে, তার কারণ ওরা তো একটা অন্য ভাবনায় বিশ্বাসী হয়ে এসছে। তো তখন ওদের আলোচনা হয় যে আমরা এমন কিছু করব যা দর্শককে আকর্ষিত করবে, দর্শককে আকর্ষণ করবেই। সেই ভাবনা থেকে ওরা ঠিক করে যে আমরা এমন একটা বিষয় নিয়ে কাজ করব যেটা জনগণকে চমকে দেবে কোথাও। সেই সময় আমাদের এখানে যে কয়লা খনিগুলো ছিল বেশিরভাগই তখন প্রাইভেট ছিল, এবং নিয়মিত কয়লা খনিতে তখন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটত। তো সেই সময় এরকমই রবি ঘোষ তখন উৎপল দত্তের দলে অভিনয় করে, যিনি পরবর্তীকালে চলচ্চিত্রাভিনেতা হিসেবে খুবই নাম করেছেন। তো সেই রবি ঘোষ তখন উৎপল দত্তের দলে অভিনয় করে। তো তার একজন পরিচিত চেনা ছিলেন, যিনি সেই সময় কলিয়ারি ম্যানেজার ছিলেন। তাদের সাহায্য নিয়ে সেই সময় তারা কয়েকজন, উৎপল দত্ত যান, তার সাথে তাপস সেন যিনি লাইট ডিজাইনার ছিলেন, আলোর জাদুকর বলা হয়, তিনি গিয়েছিলেন। সেট ডিজাইনার ছিলেন নির্মল গোহরায়, মানে তিনি গিয়েছিলেন, আর রবি ঘোষ গিয়েছিলেন। এই চারজন একদম ওই আসানসোল রানীগঞ্জ অঞ্চলে গিয়ে কয়লা খনির ভেতরে বন্ডে সই করে ঢুকতে হবে কয়লা খনিতে, আমার মৃত্যুর জন্য বা কোনো দুর্ঘটনা ঘটলে কেউ দায়ী থাকবে না। সেই দিয়ে ভেতরে ঢুকে সরেজমিনে যতটা দেখে নেওয়া সম্ভব সেইটা দেখে এবং ওই অঞ্চলের লোকজনের সাথে কথা বলে একটা নাটক লেখে। নাটকটার নাম অঙ্গার। প্রথমে ভেবেছিল নাম রাখবে কালো ঘিরে, পরবর্তীকালে অঙ্গার। এই অঙ্গার নাটকে দেখা যায় ওইরকম দুর্ঘটনা তখন খুবই ঘটতো, প্রায় নিয়মিত, যে এরকম কয়লা একদম ভেতরে ঢুকে গিয়ে, খনির মধ্যে ঢুকে গিয়ে কাটতে কাটতে হয়তো নদীর ধারে এমন একটা জায়গায় চলে এসছে যে কোনোভাবে জল ঢুকে পড়েছে, এবং জল ঢুকে পড়ে শ্রমিকেরা আটকে গেছে, আর বেরোবার উপায় নেই। এইরকম একটা ঘটনাকে নিয়ে উৎপল দত্ত তার প্রায় দ্বিতীয় নাটকে, কম বেশি বলা যায় পরিচিত নাটকের মধ্যে দ্বিতীয়ই বলা যায়, সেই নাটকটা লিখলেন অঙ্গার। এইটা অভিনীত হলো 1959-এর একেবারে ডিসেম্বর মাসে, এন্ড অফ ডিসেম্বর। প্রথম 2-3টে শো অতটা লোক আসেনি, মানে ততটা প্রচার হয়নি। তারপর মুখে মুখে প্রচার হয়ে গেল, তখন এই নাটকটায় একেতে তো মানে মিনার্ভা মঞ্চের মধ্যে দেখানো হয়েছে একটা কয়লা খনি, সেই লিফটে করে নিচে নামছে, সেটা যেমন দেখানো হয়েছে, এমনকি শেষ দৃশ্যে দেখা যায় জল ঢুকছে এবং জল ক্রমশ বাড়ছে, এবং শ্রমিকেরা, 6জন শ্রমিক তারা আটকে গেছে ওইখানে, তারা আর্তনাদ করছে যে এখান থেকে বেরোবার কোনো পথ নেই। এইরকম আমাদের এইরকম দৃশ্যটা মঞ্চে দেখানো হতো। তাপস সেন আলোতে সেটা করেছিলেন সেটা, এবং তাতে মিউজিক করেছিলেন, মিউজিক ডিরেক্টর ছিলেন রবি শঙ্কর। এটা ভাবলে খুব অবাক লাগে, কিন্তু সেটা হয়েছিল। তো যাই হোক, সেইটা এত বড় মানে সাকসেসফুল হয়ে গেল, এই নাটকটা জনগণের মুখে মুখে ঘুরতে লাগলো যে ওইটা দেখতে যেতেই হবে। এবং প্রায় পরবর্তীকালে 6 মাস, এবং আমি বলছিলাম যে প্রতি সপ্তাহে তাহলে আমাদের শো কিন্তু 5টা শো প্রতি সপ্তাহে বাঁধা, কোনো সপ্তাহে হলিডে পড়লে 7টা শো, এইভাবে প্রায় 6 মাস থেকে 1 বছর মতন, মানে নাটকের প্রতিটা শো হাউসফুল, মানে যাকে আমরা মেগা হিট করতে পারি। কিন্তু অন্যান্য যে পত্র পত্রিকাগুলো তারা কিন্তু অঙ্গার নাটকের সমালোচনা করলো, এবং বাকি যারা যে পেশাদার রঙ্গালয়, যাদের নাটক প্রায় লোকে আর তখন দেখতে যাচ্ছে না, সবাই মিনার ভাই উৎপল দত্তের
এলটিজি থিয়েটার দলের নাটক অঙ্গার দেখতে আসছে। সেইটাতে বহু অন্য যে দলগুলো, নাট্য দলগুলো, তারা তো এটাকে ভালো চোখে দেখলো না, তারা নানাভাবে আক্রমণ করলো যে এইটায় নাটকে নানা গিমিক দেখানো হয়েছে, স্টান্ট দেখানো হয়েছে, হ্যাঁ এইটা একেবারেই ঠিক নয়, এইসব নানা রকমের অভিযোগ উঠলো, যে আঙ্গিকের বাড়াবাড়ি হয়েছে। কিন্তু মানে অঙ্গার নাটকের বিষয়বস্তু যা ছিল তাতে এটা প্রয়োজন ছিল, এবং অঙ্গার নাটকের যেদিন শততম শো হয় সেদিন ওই কয়লা খনিতে যারা আটকে গিয়েছিল তাদের নিয়ে আসা হয়েছিল, তারা এসে নাটক দেখেছিলেন। এবং আরেকটা বড় কথা যে বাংলা মঞ্চে ওই কুলি মজুরেরা তাদেরকে কিন্তু উপলব্ধ তুলে ধরলেন এই অঙ্গার নাটকে, যেটা তার আগে কিন্তু বাংলা নাটকে দেখা যায়নি সেভাবে। এইটা ভীষণভাবে জনপ্রিয় হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে আরো একটার পর একটা নাটক হয়েছে, ফেরারি ফৌজ তো হয়েছেই, সেটা বাংলার 1930 সালের যে বিপ্লব হয়েছিল, আমাদের সশস্ত্র বিপ্লব বাংলায় চলছিল যেটা, সেই বিষয়টাকে কেন্দ্র করে সেটা হয়েছিল। তো এইরকম বেশ কিছু নাটক করছে, এবং উৎপল দত্ত তখন নিয়মিত নাটক লেখা শুরু করেছেন, তার কারণ তার মনে হচ্ছে আমি যেরকম নাটক মঞ্চস্থ করতে চাই সেই রকম নাটক আমি হাতের সামনে পাচ্ছি না। উৎপল দত্ত বলেছিলেন একটা জায়গায় যে আমি নাট্যকার হতে চাইনি, একেবারেই আমার ইচ্ছে ছিল না, কিন্তু মজবুর, আমরা বলি না হিন্দিতে একটা শব্দ আছে, সেই আমি একদম বাধ্য হয়ে নাটক লিখেছি, তা নইলে নাটক লেখার কোনো ইচ্ছে আমার ছিল না। তো সেইটা গিরিশ ঘোষ নিজে বলেছিলেন যে গিরিশ ঘোষ তো শুরুতে নাটক লেখেননি, অন্যের নাটকই অভিনয় করেছেন। পরবর্তীকালে অনেক সময় কি হয়েছে, বঙ্কিমচন্দ্রের নাটক তার নাট্যরূপ দিয়েছেন, নিজে নাটক লেখেননি, কিন্তু পরবর্তীকালে তিনিও বাধ্য হয়ে কলম তুলে নিয়েছিলেন যে নাটক লিখতে হবে। তো এইভাবে উৎপল দত্তের নাট্য জীবন শুরু হয়, এবং মিনার্ভা থিয়েটার 10 বছর লিজ নিয়েছিল, সেটা ভীষণ সাকসেসফুল হয়। অনেকগুলো নাটক এই সময় কালের মধ্যে অভিনীত হয়েছে, এবং তার সাথে চলচ্চিত্রের অভিনয় সেটা তো রয়েছেই। সেই সব মিলেমিশে সেই সময় লিটল থিয়েটার গ্রুপ একদম মানে অপ্রতিরোধ বলতে যা বোঝায় সেইটা আমরা বলতে পারি। তো যাই হোক, এর পরবর্তীকালে আরেকটা নাটকের কথা তো আমায় বলতেই হয়। সেই নাটকটা এর মধ্যে 1964 সালে শেক্সপিয়ারের জন্মের 400 বছর, ফলে সেই সময় শেক্সপিয়ারের অনেকগুলো নাটক ওরা অভিনয় করেছিল, বাংলায় করেছিল, ইংরেজিতে করেছিল, সেটা করেছিল। এমনকি 1964 সালে স্ট্যাটফোর্ড অন অ্যাভনে যে একটা আন্তর্জাতিক আলোচনা চক্র হয়েছিল, সেইখানে উৎপল দত্ত সেই আলোচনায় অংশ নিয়েছিলেন ভারতবর্ষ থেকে, এবং সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন। তো এই সবগুলো চলছে। এর পাশাপাশি 1965 সালে আরেকটা খুব বিখ্যাত নাটক হয়, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে 1946 সালে নৌ বিদ্রোহ হয়। সেই নৌ বিদ্রোহের পটভূমিকায় উনি লিখলেন কল্লোল। সেই নাটকটা অভিনীত হয়, এবং শুধু তাই নয়, এই নৌ বিদ্রোহটাকে সেই সময় আমাদের জাতীয়তাবাদী কংগ্রেস তখন, কারণ 1946 সাল তখনও তো পরাধীন ভারতবর্ষ, তারা সাপোর্ট করেনি, গান্ধীও সাপোর্ট করেনি। সেই পটভূমিকায় উৎপল দত্ত এই কল্লোল নাটকটা লিখলেন, যে খাইবার বলে একটা জাহাজ, সে আত্মসমর্পণ করছে না, সে লড়াই করছে, তার কারণ এই যারা নাবিক তাদের সাথে অন্যায় আচরণের প্রতিবাদে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের সপক্ষে, এবং সেইটা মঞ্চে দেখানো হয়, এবং মঞ্চের উপর আস্ত একটা জাহাজ তুলে আনা হয়। মানে এর আগে আমরা যখন কয়লা খনি দেখেছি, মঞ্চের উপর এখানে একটা আস্ত জাহাজ তুলে আনা হয়, এবং সেইটা অভিনীত হয়েছে। এবং তাতে সেই সময়কার যে জাতীয়তাবাদী কংগ্রেস দল, তাদের আচরণ যে একেবারেই ঠিক ছিল না, এই বিদ্রোহকে যে তারা একেবারেই সাপোর্ট করেনি শুধু নয়,
একরকম ভাবে এই বিপ্লবটাকে ছুরি বেড়েছে সেইটাও উল্লেখ করা হয়। ফলে আমাদের এখানে তখন শাসক পক্ষ এটাকে একেবারেই ভালো চোখে নিল না। তারা উৎপল দত্তকে গ্রেপ্তার করল। তো কল্লোল নাটক অভিনয় করছে সেই কারণে তো গ্রেপ্তার করতে পারেনি। তখন তারা কি করলো, উৎপল দত্তের একটা প্রবন্ধ প্রকাশিত হয়েছিল একটা পত্রিকা, সেই পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেই মানে সেইটা ঠিক হয়নি, এইটা কে মাথায় রেখে তারা মানে দেশ হিতৈষী বলে যে পত্রিকাটা আছে সেখানে সংগ্রামের একদিক বলে একটা প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, ওইটাকে নিষিদ্ধ করলো পত্রিকাটায় এবং উৎপল দত্তকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একেবারে কারারুদ্ধ করে রাখা হলো। প্রায় 6 মাস উনি কারাবন্দী ছিলেন একটা প্রবন্ধ লেখার জন্য। খুব ইন্টারেস্টিং বিষয়। তো যাই হোক, কিন্তু কল্লোল নাটক বন্ধ করা যায়নি এবং এখানে একটা জাহাজি চরিত্র আছে, চরিত্রটার নাম সার্দুল সিং। সেটাই অভিনয় করতেন একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, আপনারা অনেকেই দেখেছেন তার অভিনয়, তার নাম শেখর চট্টোপাধ্যায়। অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। উৎপল দত্তের দলে অভিনয় করতেন। হারাধন বন্দ্যোপাধ্যায় তিনি উৎপল দত্তের দলে অভিনয় করতেন। ফেরারি ফৌজে তিনি খুব উল্লেখযোগ্য চরিত্র অভিনয় করেছেন। এরা অনেকেই ছিল। রবি ঘোষ বেশি দিন ছিল না, রবি ঘোষ অঙ্গারের সময়টাই ছিল। পরবর্তীকালে রবি ঘোষ তখন চলচ্চিত্রের বিভিন্ন যে সব অফার আসছে তাতে রবি ঘোষ থাকতে পারে না, ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু চিরকালই উৎপল দত্তকে খুবই রেসপেক্ট করেছেন, গুরু বলে মনে করছেন। তো সেই সময় শেখর চট্টোপাধ্যায় তার নিজের লেখায় লিখছেন যে আমরা কল্লোল শো বন্ধ হচ্ছে না, কল্লোল শো চলছে, উৎপল দত্ত করতে পারছে, উৎপল দত্ত কারারুদ্ধ। উৎপল দত্ত একটা ছোট ইংরেজ অফিসারের চরিত্র অভিনয় করতো, মূল চরিত্র অভিনয় করতো না। এটা খুব ইন্টারেস্টিং। নিজের দল, নিজের লেখা নাটক, নিজে পরিচালক, কিন্তু সাধারণত উনি খুব ইনসিগনিফিকেন্ট কোন চরিত্রে অভিনয় করতে, খুব ছোটখাটো। আমার নিজের সৌভাগ্য হয়েছিল উৎপল দত্তের জীবিতাবস্থায় তার 7খানা নাটকের প্রযোজনা এবং অভিনয় দেখার। বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজেও দেখেছি যে মানে একটা দুটো নাটক বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উনি খুব একটা উল্লেখযোগ্য চরিত্রে সাধারণত অভিনয় করতেন না, অন্য কেউ করতেন। তো সেই নাটকটা যথারীতি বন্ধ হয়নি। ওরা শেখর চট্টোপাধ্যায় থেকে শুরু করে শোভা সেন, তারপর সত্য বন্দ্যোপাধ্যায় বলে আরেকজন অভিনেতা আছেন, তিনিও সত্যজিৎ রায়ের অনেকগুলো ছবিতে অভিনয় করছেন, মৃণাল সেনের ছবিতে অভিনয় করেছেন তিনি। এরা সবাই তখন দায়িত্বে, এই নাটকটা চলছে। শেখর চট্টোপাধ্যায়ের লেখায় রয়েছে যে আমাকে তখন নিয়মিত ফোন করে ভয় দেখানো হচ্ছে, যেহেতু শেখর চট্টোপাধ্যায়রা মূল চরিত্রে অভিনয় করে সার্দুল সিং, যে তুমি যদি আজকে অভিনয় করতে যাও তোমাকে গুলি করে হত্যা করা হবে। ওই যে বন্দুক, খেলনা পিস্তল গুলো থেকে যে গুলি হয় ওটার মধ্যে একটা সত্যিকারের বন্দুক থাকবে, কিংবা তোমাকে রাত্রিবেলা অ্যারেস্ট করে নেওয়া হবে। এইরকম নানা রকম ভয় দেখাচ্ছে, কিন্তু শেখর চট্টোপাধ্যায় যাচ্ছে এবং নিয়মিত অভিনয় দেখছে এবং এই নাটকটা এতটা জনপ্রিয় হয়ে গেল যে বিডন স্ট্রিটের উপর দিয়ে যে বাস যাচ্ছে সেই বাস বলতো কল্লোল স্টপেজ। এবং কল্লোল নাটকটা সেই সময় কংগ্রেস গভর্নমেন্ট একদম পছন্দ করেনি, যেহেতু জাতীয়তাবাদী কংগ্রেসকে তো খুব ভালো চোখে দেখানো হয়নি, তারা এই বিদ্রোহকে যেহেতু সমর্থন করেনি, সেইটা নাটকে উঠে এসেছিল। তার ফলে কি হয়, মানে সেই পটভূমিকে রেখে একটা কাল্পনিক কাহিনী করেছিল, খাইবার নামে ওইভাবে কোনো জাহাজ ছিল না, কিন্তু সেটা নিয়ে এই পটভূমিকাকে নিয়ে নাটকটা লেখা হয়েছিল। কিন্তু তখন নানাভাবে সেই সময় আমাদের এখানে যে সরকার তারা কিন্তু এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আটকানো যায়নি, টানা চলেছে। এবং একটা সময় খবরের কাগজগুলো মানে স্টেটসম্যান ছাড়া খবরের কাগজগুলো বললো যে আমরা কল্লোল নাটকের বিজ্ঞাপন ছাপবো, মানে পয়সা দিয়ে বিজ্ঞাপন ছাপে, বিনা পয়সায় নয়। কিন্তু তারা বলছে না আমরা ছাপবো না কল্লোল নাটকের বিজ্ঞাপন। মানে কতটা শাসক পক্ষের চাপ থাকলে এটা হয়। তো যাই হোক, তখন মুখে মুখে একটা স্লোগান চালু হলো, কল্লোল চলছে চলবে। মানে এখন যেমন বিভিন্ন সময় আমরা স্লোগান শুনি চলছে চলবে, সেইটা শুরু করেছিল তাপস সেনের ভাবনা ছিল এটা,
তারা ওই কল্লোল চলবে বলে রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় ওরকম লিফলেট সেটে দিত আর কি, পোস্টার সেটে দিত। এইটা হয়ে গেল এবং এতটা জনপ্রিয় হলো তার টিকিট পাওয়া যায় না, রীতিমতন হাউসফুল সব শো, এটা বন্ধই করা যাচ্ছিল। এবং উৎপল দত্তকে কারারুদ্ধ করে রাখায় আমাদের এখানে যারা সমস্ত বিশিষ্ট মানুষজন ছিলেন, সত্যজিৎ রায় থেকে শুরু করে সবাই, এবং বিদেশেরও বহু বিশিষ্ট নাট্যবিদ পণ্ডিত যারা, তারাও চিঠি লিখলেন যে উৎপল দত্তকে মুক্তি দেওয়া হোক, এবং প্রায় 6-7 মাস বাদে উৎপল দত্তকে মুক্তি দেওয়া হলো। মানে নাটক অভিনয় করার, নাটক লেখার কারণে কারাবাস স্বাধীন ভারতবর্ষে, এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। ড্রামাটিক পারফরমেন্স কন্ট্রোল অ্যাক্ট যখন ইংরেজরা চালু করেছিল 1876 সালে, তখনও নাটক করার অপরাধে কয়েকজনকে নিয়ে গেছিল, কিন্তু তখন ভারত পরাধীন ভারতবর্ষ, তখন ব্রিটিশ সরকার। কিন্তু উৎপল দত্ত যে সময় গ্রেপ্তার হয় তখন কিন্তু স্বাধীন ভারতবর্ষ। তো এইটাই খুব মজার আর কি, সেইটাই আমার বলছিলাম। তো যাই হোক, '65 সাল মানে তখন কংগ্রেসে আমাদের এখানে দায়িত্বে রয়েছেন প্রফুল্লচন্দ্র সেন, সেই সময়কার বাংলার মুখ্যমন্ত্রী আর কি। তো যাই হোক, যেটা বলার কথা সেটা হচ্ছে যে এর পরবর্তীকালে সেই সময় আমরা জানি যে ভিয়েতনামে ইংরেজরা, এই আমেরিকানরা ভিয়েতনামে দখলের একটা বিরাট চেষ্টা করে, ভিয়েতনামিরা লড়াই করে প্রায় আমেরিকানদের হটিয়ে দেয়। সেই পটভূমিকায় নাটক লিখলেন অজয় ভিয়েতনাম। এছাড়া 67 সালে দিন বদলের পালা, এই সমস্ত বহু নাটক তো লিখছেন। এইরকম একটা সময়তেই আবার 1968 নাগাদ, 1967-68 এই সময় নাগাদ, যেহেতু 1967 সালে আমাদের এখানে নকশাল আন্দোলন শুরু হয়ে যায়, নকশালবাড়িতে আন্দোলন শুরু হয়ে যায়, উত্তরবঙ্গের নকশালবাড়িতে। তো সেখান থেকেই তো নকশাল আন্দোলন শব্দটা উঠে আসে। সেইটাকে সমর্থন করে উৎপল দত্ত তীর বলে একটা নাটক লিখেছিলেন। সেই নাটকটা যখন অভিনয় হতে শুরু হয় সেই সময়তেই উৎপল দত্তকে আবার গ্রেপ্তার করবার একটা পরিকল্পনা হয়ে যায়। হয় না, কিছু কিছু পুলিশের লোকজন থাকে যারা উৎপল দত্তের ভক্ত, তারা খবর পাঠিয়ে দেয়। উৎপল দত্ত তখন ছদ্মবেশে থাকে, লুকিয়ে যায়। তো কিন্তু সেই সময় একটা ইংরেজি ছবি করে, সেই ইংরেজি ছবি করবার কারণে ওকে নিজের নামে বোম্বেতে একটা হোটেলে উঠতে হয়, যেহেতু ছবি শুটিং এর কারণে। ওকে তখন গ্রেপ্তার করা হয়, এবং সেই সময় গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং বন্দি করে রাখা হয়। সেইটাতেও মানে অদ্ভুত ঘটনা, আবারও বেশ কিছু দিনের জন্য বন্দী হয়ে যায়। অভিযোগটা খুব পরিষ্কার হয় না তখনো পর্যন্ত, কিন্তু উৎপল দত্ত গ্রেপ্তার, যেহেতু নকশাল আন্দোলনের সপক্ষে একটা নাটক করছে। এইটা অবশ্য সরকার বলে না, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বন্দী করা হয়। কিন্তু সেই সময় যে ছবিটা হয়েছিল, সেইটা যেহেতু একটা খুব বড় ব্যানারের ছবি, গুরু বলে একটা ছবি, ইসমাইল মার্চেন্ট বলে হলিউডের নির্মাতা, তারা সেই সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার উপর চাপ সৃষ্টি করে এবং উৎপল দত্তকে মুক্তি দিতে বাধ্য হয়। তখন এই সমস্ত আন্তর্জাতিক কোম্পানি, তাদের তো একটা বিরাট যোগাযোগ থাকে, আর ওই সময় শিডিউল অনুযায়ী শুটিং না হলে খুব মুশকিল হবে, ফলে ওই চাপ সৃষ্টি করে এবং ওরা ছেড়ে দেয়। কিন্তু রটিয়ে দেয় সেই সময় যে মুখ্যমন্ত্রী, তখন আবার এখানে প্রফুল্ল ঘোষ মুখ্যমন্ত্রী হয়ে গেছে, রটিয়ে দেয় যে উৎপল দত্ত মুচলেখা দিয়ে জেল থেকে বেরিয়েছে। সেই মুচলেখা প্রকাশ হয় না, কিন্তু উৎপল দত্তের নামে তুমুল নিন্দে ছড়িয়ে পড়ে, সর্বস্তরে ছড়িয়ে পড়ে। এবং তখন যেহেতু নকশাল আন্দোলনকে সমর্থন করেছিল এবং একসময় নকশাল রাজনীতিকে কিছু দূর অব্দি তার সাথে মানসিকভাবে যুক্ত হয়েছিল,
ফলে যখন ওই জেল থেকে বেরিয়ে আসে তখন নকশালরা উৎপল দত্তকে পছন্দ করছে না, বামপন্থীরা উৎপল দত্তকে পছন্দ করছে না। যে বামপন্থীরা এতদিন উৎপল দত্তের পাশে ছিল তারা পছন্দ করছে না। বামপন্থী মানে উৎপল দত্তের চিন্তা ভাবনার সাথে কিন্তু সিপিআইএম এর কিছুটা যোগাযোগ ছিল। সিপিআই তো 1964 সালে ভাগ হয়ে যাচ্ছে, পার্টি যখন ভাগ হয়ে যায় সিপিআই আলাদা হয়ে যাচ্ছে। পরবর্তীকালে তারা একসাথে হয়েছে সেটা তো পরের কথা, কিন্তু তারাও সমর্থন করছে না, আর কংগ্রেস তো করছেই না। ফলে এই এতগুলো মানুষের কাছে উৎপল দত্ত তখন কিন্তু শত্রু হয়ে গেছে। এবং সেই সময় এরকম ঘটনা ঘটেছে যে উৎপল দত্ত টালিগঞ্জে শুটিং করতে গেছে, সে একদল গুন্ডার হাতে প্রায় লাঞ্ছিত হয়েছে, এই রকম পরিস্থিতি কিন্তু হয়েছে। কিন্তু এবং মিনার্ভা থিয়েটারকেও আর চালিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, দলের মধ্যে অনেক বেনজল ঢুকে গেছে। ফলে যেটা 1959-এ শুরু হয়েছিল, 1969 নাগাদ এসে মিনার্ভার সাথে যে লিজ নেওয়া ছিল 10 বছরের, সেইটা শেষ হয়ে যায় এবং ওরা ছেড়ে দেয়, ছেড়ে বেরিয়ে চলে যায়। এবং প্রায় অনেকটা উৎপল দত্তের নামে অনেকগুলো দেনা হয়ে গিয়েছিল নাটক চালাতে গিয়ে, শেষের দিকে অনেকটা সমস্যা হচ্ছিল। বেশ কিছু সাকসেসফুল নাটক হয়েছে, কিন্তু সেই সব নাটকের টাকা কোথায় ভ্যানিশ হয়ে গেছে, মানে সব মিলেমিশে একটা খুব মুশকিলের মতো পরিস্থিতি হয়। উৎপল দত্তরা সেই সময় কিছুদিন বিবেক নাট্য সমাজ বলে একটা দল তৈরি করে, সেটা করে দুটো যাত্রা নামায়, রাইফেল নামে একটা যাত্রা নামায় বিবেক নাট্য সমাজের হয়ে, এরকম একটা যাত্রা করে কিছু পয়সা করে। 1970 সাল 71 সাল নাগাদ উনি এলটিজি থিয়েটার দলটাকেই বন্ধ করে দেন, যে আমি লিটল থিয়েটার গ্রুপ আর রাখবো না। তখন এই দলের মধ্যে এমন অনেক মানুষজন ঢুকে গেছে, তারা এই দলটাকে চালাতে দিচ্ছে না। তখন একটা অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে এবং আপনারা বুঝতে পারছেন সময়কালটা এমনই, নকশাল পিরিয়ড চলছে তখন। ফলে সেটা খুব কঠিন একটা পরিস্থিতি চলছিল কলকাতা শহরে। সেই সময় দলের নাম দিলেন পিএলটি, পিপলস লিটল থিয়েটার। এবং সেইটার পর একসাথে উনি এই পিপলস থিয়েটার দল মিনার্ভার হাতে নিয়ে রবীন্দ্র সদন মঞ্চ ভাড়া নিয়ে পরপর প্রায় 3টে নাটক মঞ্চস্থ হয়। একটা হচ্ছে টিনের তলোয়ার, এই নামটা আমরা সবাই কম বেশি জানি। এছাড়া ঠিকানা নামে একটা নাটক, সেটা নেমেছিল যেহেতু 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে, সেইটার সমর্থনে হয়েছিল। এবং তার সাথে নাটক নামে হচ্ছে সমুদ্র শাসক, সমুদ্রগুপ্তের জীবনের ওই সময়ের একটা কাহিনী নিয়ে সেই নাটকটা মঞ্চস্থ হয়। তো এই 3টে নাটক সেই সময় খুবই জনপ্রিয় হয়েছিল এবং সূর্য শিকার নামে ওটা হয়েছিল। তো সেই 3টে নাটক হয় এবং তার মধ্যে তীরের তলোয়ার সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে যায়। মজার কথা হচ্ছে তীরের তলোয়ার এতটাই জনপ্রিয় নাটক, এখন তো বহু বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকায় তীরের তলোয়ার রয়েছে। কিন্তু এগুলো খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালোই লাগছে। সেই সময় আমাদের এখানে 71 সালে নাটকটা নামে, পরবর্তীকালে 72 সাল অনওয়ার্ড, মানে 72 থেকে 78 আমাদের যখন সিদ্ধার্থ শঙ্কর রায় এখানে মুখ্যমন্ত্রী, সেই সময়কালে নাটকটাকে অশ্লীল বলে চিহ্নিত করা হয় এবং বলে রবীন্দ্র সদনে মঞ্চে কোনো এই নাটকটা শো করা যাবে না। বলতো টিনের তলোয়ার নাটকটা যখন পরিকল্পনা করে পরিচালক হিসেবে, তখন রবীন্দ্র সদন মঞ্চের কথা মাথায় রেখেই করে, কিন্তু রবীন্দ্র সদন মঞ্চে দেয় না, তখন অন্যান্য জায়গাতেই ভাড়া নিয়ে অভিনয় করে। অনেক পরে এই ব্যান্ডটাকে আবার তুলেছিল, অর্থাৎ টিনের তলোয়ার নাটক যা আজকে এইরকম পাঠ্য তালিকায় চলে এসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেটাকেও কিন্তু একসময় আমাদের এই শাসক দল তারা কিন্তু অশ্লীল বলে চিহ্নিত করেছিল। এবং এই নাটকটার বিষয়বস্তু কি ছিল, যে ওই যে আমি 1972 সালের কথা বললাম, 1872 সালে ন্যাশনাল থিয়েটার তৈরি হচ্ছে, 1971 সালে তারই প্রায় শতবর্ষে গিয়ে তিনি স্মরণ করছেন যে বাংলা থিয়েটারের সেই কালের দিন, তাদের লড়াই, তাদের যে চিন্তা ভাবনা ইংরেজ সরকারের বিপক্ষে,
উপমণ্ডুক যে রক্ষণশীল সমাজ তাদের বিপক্ষে, ব্রাহ্মদের বিপক্ষে। কারণ ব্রাহ্মরা কিন্তু থিয়েটারকে খুব ভালো চোখে দেখেনি, ব্রাহ্মরা খুব শিক্ষিত ছিল, খুবই এগিয়ে থাকা, কিন্তু থিয়েটার সম্পর্কে তাদের নানা রিজিডিটি ছিল, সেটা ছিল আর কি। তো টিনের তলোয়ারে সেই সময়কালের যে মানুষজন তাদেরকে স্মরণ করা হয়, শ্রদ্ধা জানানো হয় এইটার মধ্যে দিয়ে, সেটা হয়। এছাড়া ওর একটা বিখ্যাত নাটক তো অনেক রয়েছে, ব্যারিকেড বলে একটা নাটক রয়েছে। এছাড়া সিপাহী বিদ্রোহের পটভূমিকায় উনি প্রথম দিকে একটা নাটক লিখেছিলেন টোটা নামে, পরবর্তীকালে সেটা রাশিয়াতে সেই দলটা শো করতে গেছিল সেই নাটকটা, পরবর্তীকালে এটা উনি কিছুটা পরিবর্তন করে এই নাটকটা মহাবিদ্রোহ নামে অভিনয় করেন। এরপর আমাদের এইখানে 1974 সালে দুঃস্বপ্নের নগরী নামে একটা নাটক অভিনয় করেন। এগুলো রয়েছে। পাশাপাশি কিন্তু 1970 অনওয়ার্ড উনি যাত্রা লেখা শুরু করে দেন, এবং সেই যাত্রাগুলো উনি লেখা শুরু করেন, অভিনয় করেন না, যাত্রা লেখেন এবং পরিচালনার কাজও করেন। সেইগুলোও কিন্তু তুমুল সাকসেসফুল হয়। উনি প্রায় 21টা যাত্রাপালা লিখেছিলেন, তো সেইটা একটা খুব উল্লেখযোগ্য বিষয়। তো এইভাবে আমরা যেটা দেখতে পাই যে একটার পর একটা নাটক উৎপল দত্ত লিখে চলেছে। বিদেশি নাটকের অনুবাদ যেমন করেছেন উৎপল দত্ত, তেমনি নিজে আমাদের এখানকার যে নানা বিপ্লবের কাহিনী, বিদ্রোহের কাহিনী, অতীত ইতিহাস থেকে সেগুলোকে তুলে এনে মানুষজনকে কোথাও আরেকটু উদ্বুদ্ধ করবার জন্য, সচেতন করবার জন্য যে আমাদের একটা সংগ্রামী অতীত আছে। এখন একটা সময় মানুষকে প্রায় এই রকম বোঝানো হচ্ছিল যে ভারতবর্ষের স্বাধীনতা এসছে অহিংস আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু আমরা বাঙালিরা তো খুব বেশি করে জানি যে আমাদের দীর্ঘ এক লড়াইয়ের ইতিহাস আছে, এবং সেই কারণে আমরা অনেকেই গান্ধীবাদীর থেকে অনেক বেশি নেতাজির ভক্ত, এবং তার নেতৃত্বে আইএনএ সেই লড়াই, সেইটা কে কেন্দ্র করে উৎপল দত্ত একটা নাটক লিখেছিলেন দিল্লি চলো নামে। এছাড়া তিতুমির তার যে বিদ্রোহ, বাঁশের কেল্লা তৈরি করে তার যে লড়াই, সেইটা কেন্দ্র করে তার নাটক লেখা রয়েছে। এছাড়া বিদেশি নাটকের অনুবাদ তো রয়েছে। মাইকেল মধুসূদনের জীবনকে কেন্দ্র করে একটা নাটক লিখেছিলেন দাঁড়াও প্রতিক্ষণ নামে, এসব রয়েছে। উৎপল দত্ত মোটামুটি ভাবে বলা যায় 1929 সালে তিনি জন্মেছিলেন আর উনি মারা গেছেন 1993 সালে। মানে সেই অর্থে 29 আগস্ট, 29 মার্চ জন্মেছিলেন আর মারা গেছেন 19 আগস্ট, ফলে 64 বছর 4 মাস 20 দিন মতন আয়ুষ্কাল। সেই সময়কালে উনি প্রায় 120টা নাটক লিখেছিলেন, যার মধ্যে 21টা যাত্রা বলা হয়েছে, এবং যাত্রাগুলো কিন্তু হিট হয়েছে, জনপ্রিয় হয়েছে, যে কারণে বারবার যারা এই মালিক গোষ্ঠী আর কি, যাত্রা দলের মালিক পক্ষ, তারা বারবার উৎপল দত্তকে বলেছে যে আপনি আমাদের জন্য যাত্রা লিখুন, আপনি এসে নির্দেশনা দেন। তো 21টা যাত্রাপালার মধ্যে রয়েছে, মানে আমি 120টা নাটক টোটাল বলছি। এছাড়া উৎপল দত্ত যখন গণনাট্য সঙ্গে থাকছে সেই সময় থেকেই উনি রাজনৈতিক প্রয়োজনে এক ধরনের পোস্টার নাটক লিখতেন, মানে পথনাটকের ফর্মেই যেটা অভিনীত হতো, কোনো মঞ্চ ছাড়া খোলা জায়গায়। সেটা অনেক সময় বামপন্থী আন্দোলনকে সমর্থন করি সেটা করা হতো। ভোটের আগে যেমন বিভিন্ন জায়গায় নাটক হয়, সেসব জায়গায় উৎপল দত্ত নাটক করেছেন। সেই রকম বেশ কিছু নাটক রয়েছে, সেই রকম নাটকগুলো সংখ্যাও প্রায় 27টা নাটক পাওয়া যায় যে পোস্টার নাটক, প্রথম নাটক হিসেবে চিহ্নিত করা যায়। সেগুলোই একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতই নাটক, সেইভাবেই সেই নাটকগুলো করা হয়েছে। এটা মঞ্চ নাটক নয়, খোলা মাঠে ময়দানে সারাদিনে প্রায় বিভিন্ন জায়গায় গিয়ে একাধিক শো এমনও হয়েছে। এবং উৎপল দত্ত যখন রীতিমতন একটা বড় স্টার, তার যখন স্টার ভ্যালু রয়েছে, মানে বাংলা ছবি তো রয়েছে, এমনকি বেশ কিছু হিন্দি ছবিও করে ফেলেছে, তখনও কিন্তু এইরকম পথনাটকে রাস্তায় ঘাটে গিয়ে তিনি অভিনয় করছেন বিভিন্ন অঞ্চলে, এমনকি প্রত্যন্ত অঞ্চলে।
মানে তার স্টার ইমেজকে একেবারে সরিয়ে রেখে, যেটা ভাবা যায় না, সেইটা তিনি কিন্তু করেছেন। এইটা পরবর্তীকালে শরীর যখন আর পারমিট করেনি, তখন আর সেভাবে কাজ করতে পারেনি, কিন্তু তার আগে পর্যন্ত যতদিন শরীর দিয়েছে ততদিন কিন্তু সেই কাজ তিনি করেছিলেন। এবং ছবির কথা বলতে গেলে বলতে হয় তিনি প্রায় 158টা বাংলা ছবি করেছেন, এছাড়া 116টা হিন্দি ছবি করেছে, এছাড়া আরো 3টে ইংরেজি ছবি করেছে এবং একটা অসমীয়া ছবি করেছে। এছাড়া 5টা ছবি উনি নিজে পরিচালনা করেছেন, নির্দেশনা করেছেন। এই যে বিরাট একটা কর্মকাণ্ড, এবং তার মধ্যে এই যে নাটকগুলোর কথা বলছি, যেগুলো এই যে বহু মঞ্চ নাটক হয়েছে, তাতে তিনি অভিনয় করেছেন, নির্দেশনা তো দিয়েছেন, অনেক সময় অভিনয় করেছেন। তার একটা নাটক আজকের শাহজাহান বলে নাটক বর্তমানে করছে, এখন সুমন মুখোপাধ্যায় ডিরেকশন দিয়ে করছে। তো আমার সৌভাগ্য হয়েছিল যে আজকের শাহজাহান, যাতে মূল চরিত্রে উৎপল দত্ত নিজেই অভিনয় করতেন, একটা বৃদ্ধ অভিনেতা সেই চরিত্রে অভিনয় করতেন, সেই অভিনয় সামনাসামনি বসে দেখবার সুযোগ হয়েছে। সে একদম অসাধারণ অভিজ্ঞতা। আমি তখন নেহাতি অল্প বয়স, তখন এই মহাবিদ্রোহ নাটক, যেটা সিপাহী বিদ্রোহের পটভূমিকায় তৈরি, তাতে শেষ যে নবাব বাহাদুর শাহ জাফর, সেই চরিত্রে ওনার অভিনয় দেখেছিলাম মঞ্চে। তার আগে ওনাকে তো আমি চলচ্চিত্রের পর্দায় দেখেছি। তাকে যখন সামনে থেকে মঞ্চে দেখছি, সে এক অসাধারণ অভিনয়। এবং সেই সব অভিনয় কিছু দেখবার সুযোগ আমি একেবারে শেষের দিকে সামান্য কয়েকটা দেখবার সুযোগ পেয়েছি। কিন্তু সেরকম নাটক কেমন হতো এইটা একটু আমি শেয়ার করি, যেহেতু সেটা ওভাবে বলে বোঝানো সম্ভব নয়। আমি লাল দুর্গ বলে একটা নাটক দেখেছিলাম। আপনাদের মনে থাকবে 90-এর দশকে যখন একটার পর একটা দেশে কমিউনিস্ট দেশগুলো ভেঙে যাচ্ছে, গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা হয়ে রাশিয়া ভেঙে গেছে, মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, এবং অন্যান্য বিভিন্ন জায়গা ভেঙে যাচ্ছে, রোমানিয়ায় চাউসেস্কু সরকারের পতন হচ্ছে, এইরকম ঘটনা যখন আমরা নিয়মিত দেখছি, সেই সময় দাঁড়িয়ে 90-এর দশকে গিয়ে উনি একটা নাটক লিখলেন লাল দুর্গ নামে। সেই নাটকটা যখন আমি দেখেছিলাম, তখন বয়স আমার নিশ্চয়ই অনেকটা কম, কিন্তু তখন সেই নাটকটা দেখার অভিজ্ঞতাটা শুধু একটু শেয়ার করছি, বা আমি অন্য যে নাটকগুলো দেখেছিলাম সেটা। ওনার নাটক দেখতে দেখতে কিরকম স্থির হয়ে বসে থাকা যেত না, মানে দর্শক আসলে রিল্যাক্স হয়ে বসে বোধহয় হাই উঠছে, একটু ঘুমও পাচ্ছে, মাঝে মধ্যে ঘড়ি দেখতে ইচ্ছে করছে, এইসব তো আসবেই না। আপনাকে পুরো একদম মানে পুরোটা ধরে নেবে আর কি, এবং সেটা দেখতে দেখতে কোথাও ভেতরে ভেতরে আপনি উত্তেজিত হতে থাকবেন। আপনার মনে হবে যে এক্ষুনি একটা যে বিপ্লব ভীষণ প্রয়োজন। তেমন উপল দত্ত তো বারবার চাইতেন যে এই সমাজটা বদলে যাতে সমাজটা আরেকটু উন্নততর একটা সমাজ হয়, সেই স্বপ্নই তো তিনি দেখতেন। সেইটাতে আপনার মনে হবে খুব অ্যাক্টিভলি আপনি পার্টিসিপেট করে যান। সেই যে মানে আমরা যাকে বলি এজিটেশন, প্রোপাগান্ডা, সেইটা কিন্তু উনি সারা জীবন তার নাটকের মধ্যে দিয়ে করে গেছেন, যে মানুষকে কোথাও তার চিন্তা ভাবনাকে আলোড়িত করে দেওয়া, সেইটা তার নাটকগুলো করতে পারত, এবং সেই প্রযোজনাগুলোই এই মানের হতো। আমি কল্লোল যখন দেখেছি, পরবর্তীকালে দেখেছি, বা পরবর্তীকালে যখন সল্টলেক স্টেডিয়ামে হয়েছে, গঙ্গাবক্ষে হয়েছিল, গঙ্গাবক্ষটা আমার দেখা হয়নি, সল্টলেক স্টেডিয়ামে হয়েছে সেটা দেখেছি। যে বা আমি যখন রবীন্দ্র সদন মঞ্চেই দেখেছি যে মঞ্চের উপর আসতো একটা জাহাজ, সেটা মানুষকে বিস্মিত করে। আমার তো অঙ্গার দেখার সুযোগ হয়নি, কিন্তু কল্লোল পরে আবার উনি যখন নতুন করে পুনঃপ্রযোজনা করেন, সেইটা আমি দেখেছিলাম। এছাড়া শেক্সপিয়ারের নাটক মিডসামার নাইট ড্রিম অবলম্বনে চৈতালি রাতের স্বপ্ন, সেটা আমি দেখেছিলাম। এছাড়া আমি লাল দুর্গর কথা বললাম, সেটা দেখেছিলাম। এই প্রত্যেকটা নাটক দেখতে দেখতে মনে হতো যে স্থির হয়ে বসে থাকা যাচ্ছে, অর্থাৎ নাটকটা আপনার চিন্তা ভাবনার জগনে যেন একটা বিস্ফোরণ ঘটিয়ে দিয়ে চলে যেত। এইটা উৎপল দত্ত পারতেন। মানে একটা সময় উৎপল দত্ত মারা যাওয়ার পর তার স্মৃতিচারণা করতে গিয়ে কংগ্রেস
দলের একসময় খুব লিডার ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী, আপনারা সকলে তার নাম পরিচিত। তো সেই প্রিয়রঞ্জন দাশমুন্সী সেইটাই লিখেছিলেন যে উৎপল দত্তের নাটক আমরা দেখতে যেতাম, চাদর টাদর মুড়ি দিয়ে পিছনের সারিতে গিয়ে বসে দেখতাম, এবং আমরা আফসোস করতাম যে আমাদের একটা উৎপল দত্ত নেই। তো এইটা করেছেন, এবং বামফ্রন্ট সরকার সেই সময় তাদের বহু মানে এই ভোটের আগে তাদের সমর্থনে বহু নাটক করেছেন বলে সেটাকে জ্যোতি বসু বা পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য তারা দুজনেই উৎপল দত্তকে ভীষণ রেসপেক্ট করতেন। জ্যোতি বসুর নিজের বক্তৃতা আমি শুনেছি উৎপল দত্তের ক্লাবে, যখন ওই মিনারভা থিয়েটারের সামনে রাস্তার নামকরণ করা হয় সেইখানে আমি উপস্থিত ছিলাম। তো তিনিও খুবই শ্রদ্ধার সঙ্গে উৎপল দত্তের কাজ সেটা করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য তো রীতিমত শ্রদ্ধা করতেন তাকে। তো তার এই সামগ্রিক কাজকর্মের পিছনে যেটা সবচেয়ে বড় কথা ছিল যে তিনি বামপন্থী ছিলেন, এবং তার মনে হয়েছে যে এই বামপন্থী আদর্শকে তিনি নাটকের মধ্য দিয়ে পৌঁছে দেবেন। আমাদের দদ্দন তত্ত্বের ভাষায় বা এস্থেটিক্স এর ভাষায় একটা কথা বলা হয় যে আর্টস ফর আর্টস সেক, মানে আমি শিল্প করব শিল্পের জন্য, শিল্পের অন্য কোনো সামাজিক দায়বদ্ধতা থাকবে না, মানে অত দায়টাই নিয়ে আমি শিল্প করতে পারবো না, শিল্পটা করব আমি মানুষকে বিনোদন দেওয়ার জন্য, তার বেশি দায় আমার নেই, এরকম একটা ভাবনা সেই সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে হয়েছে। কিন্তু এটাকে কাউন্টার করেও একটা ভাবনা বহুকাল ধরে প্রচলিত হয়েছে, সে খ্রিস্টের জন্মের প্রায় আগে থেকেই, যে শিল্পের একটা মহৎ উদ্দেশ্য থাকবে। সেই মতকে কেউ সমর্থন নাও করতে পারে, সেটা কোনো বড় কথা নয়, কিন্তু শিল্পের যে একটা সামাজিক দায়বদ্ধতা থাকবে সেইটা বহু মানুষ মনে করে। আপনারাও নিজেরাও জানেন যে আমাদের এখানে যখন বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টি তাকে অশ্লীল বলে প্রমাণ করার চেষ্টা হয়, বা পরবর্তীকালে সমরেশ বসুর প্রজাপতি বা বিবর এগুলো নিয়ে যখন মকদ্দমা হয়, তখনও কিন্তু এইটা বারবার বলা হচ্ছে যে শিল্পের একটা সামাজিক দায়বদ্ধতা থাকবে, তার মানে এইটা একটা উঠে আসছে। তো উৎপল দত্ত তিনি যে রাজনীতিতে বিশ্বাস করতেন তার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার মধ্যে, এবং পরবর্তীকালে গণনাট্য সঙ্গের সাথে যুক্ত হওয়াতে হয়তো সেই বিশ্বাস আরো বেশি দৃঢ় হয়েছিল। উনি কখনো কোনো পার্টি মেম্বার হননি, কোনো দলের সদস্য হননি, কিন্তু আজীবন সেই কাজটা করেছেন, এবং নাটকের মধ্য দিয়ে সমাজটাকে সংশোধন করবার, মানে আমরা এটা তো খুব সত্যি কথাই যে আমরা এই মুহূর্তে যে সমাজে বাস করছি সেটা দেখে আমাদেরকে খুব আদর্শ বলে মনে হয়, কোথাও মনে হয় না। আমাদের অনেক সময় মনে হয় যে এতে এত রকমের মানে পার্থক্য রয়েছে সামাজিক ভাবে। তুমি তখন সেকেন্ড টাইম কি করলে ওটা? ধনী দরিদ্রের মধ্যে যে বিশাল একটা পার্থক্য রয়েছে। তাহলে কি অল গ্রে করবে? নিয়ে এসছি যে সেইটা আমার মনে হয় যে উৎপল দত্ত সেইটাকে সংশোধন করবার চেষ্টা করতেন। তিনি বারবার মনে করেছিলেন যে আমরা যে সমাজে আছি এটা আদর্শ সমাজ নয়, এই সমাজটা একটা আদর্শ সমাজ হয়ে উঠতে পারে তার জন্য একটা বিপ্লবের প্রয়োজন, তার জন্য অনেকটা বিদ্রোহের প্রয়োজন, এবং মানুষগুলোকে অ্যাক্টিভ হতে হবে। মানুষ যদি নিজে সচেতন হয় তাহলে হয়তো সে এই সংশোধনের জায়গায় তার একটা ভূমিকা রাখতে পারবে, তা নইলে সে শাসক শ্রেণীর সেবাদাস হয়ে থাকবে। শাসক শ্রেণী যেটা বলবে সেটাকেই পরম সত্যি বলে মনে করবে, সে বিশ্লেষণ করতে শিখবে না, সে বিচার করতে শিখবে না, সে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে শাসক পক্ষের কৌশলকে কোথাও বিশ্লেষণ করে দেখার চেষ্টা করবে না যে কোনটা ঠিক কোনটা ভুল। এই বোধটা তৈরি করতে গেলে থিয়েটারের মধ্যে দিয়ে তাকে আমাদের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে ঐতিহ্য, তার যে সংগ্রামের ঐতিহ্য, দীর্ঘকালের একটা সংগ্রামের ঐতিহ্য রয়েছে, এবং স্বাধীনতা যে সত্যি আমরা অসহযোগ মানে শুধুমাত্র গান্ধীবাদী ভাবনা দিয়েই যে আমাদের স্বাধীনতা এসছে এমন নয়, তার আগের একটা বিরাট ইতিহাস তো রয়েছে, স্বাধীনতা সশস্ত্র বিপ্লবের যে ইতিহাস, সেইটাকে কোথাও গ্লোরিফাই করার চেষ্টা করেছেন। সেটা বহু নাটকের মধ্যে এসছে। ফেরারি ফৌজের কথা আমি বললাম, সেটার মধ্যে যেমন এসেছে, এছাড়াও অন্যান্য বহু নাটকের মধ্যে তার সেই ভাবনা
সেটা তো এসছে। কল্লোলের কথা তো আমি বলেছি, কল্লোলের মধ্যে এসেছে। এই প্রত্যেকটা নাটকের মধ্য দিয়ে মানুষকে কোথাও ইন্সপায়ার করা, সেটা করেছেন। আবার মহৎ শিল্পকেও মঞ্চের মধ্যে নিয়ে আসা সেই ভাবনা তার রয়েছে। তুমি রবি ঠাকুরের একাধিক নাটক একটা সময় মঞ্চস্থ করেছিলেন, আমি অচলায়তনের কথা বলেছি। এছাড়াও রবি ঠাকুরের শোধবোধ উনি করেছিলেন, মধুসূদন দত্তের নাটক করেছিলেন, এই সমস্ত করেছেন। আবার গোর্কির নাটক মা, যে মাদার উপন্যাস, সেটা থেকে একটা অংশ নিয়ে মে দিবস নামে সেটা অভিনয় করেছেন। এই ছাড়া অদ্বৈত মল্লবর্পণের যে তিতাস একটি নদীর নাম, যেটা ঋত্বিক ঘটকের ফিল্ম রয়েছে, সেইটাকে মঞ্চে নিয়ে এসেছিলেন। ভাবা যায় যে তিতাস একটি নদীর নামের মতন একটা বিষয়বস্তুকে নিয়ে একটা উপন্যাস, দীর্ঘ উপন্যাস, সেইটাকে মঞ্চস্থ করা, এবং সেইটা এমন ভাবে উনি মঞ্চস্থ করেছিলেন যে সেইটা অনবদ্য হয়েছিল, মানে একদম অন্য রকম কিছু করেছিলেন। তখন মৃণাল ভাই ছিলেন। এই নাটকটা 1963 সালে প্রযোজিত হয়েছিল, এবং সেইটার জন্য উনি যখন এটা মঞ্চস্থ করবেন বলে ঠিক করলেন, তখন উনি বললেন যে আমার মিনার্ভার সামনের কয়েকটা শাড়ির আসন সরিয়ে ফেলতে হবে। তো তখন কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ার তারা সব এসে বললো, না এ কি করে সম্ভব, এরকম সব বললো। তখন সত্যজিৎ রায়, তিনি উৎপল দত্তকে খুবই স্নেহ করতেন, সেটা আপনারা জানেন। তিনি এসে বললেন যে যদি নাটকের প্রয়োজনে করতে হয় করুন না, এই নাটকটার প্রয়োজনে এটা লাগবে, পরে আপনারা আবার বসিয়ে দেবেন, অসুবিধার কি আছে। তো সেইটা করা হয়, এবং মঞ্চের থেকে একটা র্যাম্পের মতন দর্শক আসনের মধ্যে নেমে আসে। সেইখানে ওই নদীর পাড়ের দৃশ্য, মালোপাড়ার দৃশ্য, সেই সবগুলো দেখানো হয়। সে একটা অনবদ্য প্রযোজনা হয়েছিল। তো এই রকম ভাবে প্রত্যেকটা নাটকে উনি যেটা চেষ্টা করতেন, সেটা হচ্ছে একটা স্পেকটাকল তৈরি করা, অর্থাৎ দৃশ্য হিসেবেও সেটা যেন মানুষকে কোথাও অভিভূত করে। এই যে মঞ্চের যে জায়গাটা আছে, এই ভার্টিক্যাল এবং হরাইজন্টাল, এই পুরো স্পেস, সেইটাকে যেভাবে ব্যবহার করা যায়, সেইটা উনি কিন্তু তার বহু নাটকের মধ্যে করেছেন। আমার যেমন ওনার একটা নাটক আমি দেখেছিলাম, ব্যারিকেড বলে একটা নাটক, সেটা কাহিনী জার্মানের কাহিনী, হিটলারের কাহিনী। সেই নাটকটা উনি করছেন কোন সময়, এমন সময় করছেন যাতে আজকে আমাদের সেই সময়কার বাংলাকে আমরা রিলেট করতে পারছি, সেইটা করেছেন। ওনার একটা নাটক আছে জালিয়ানওয়ালা বাগ, সেই পটভূমিকা নিয়ে একটা নাটক করেছেন। লেনিনের ডাক নামে একটা নাটক রয়েছে। এছাড়া আমি যেটা আগেও বললাম, দিল্লি চলো বলে নেতাজির চিন্তা ভাবনা নিয়ে আদর্শ নিয়ে সেই নাটকটা তো রয়েছে। দুঃস্বপ্নের নগরী যেটা হয়েছিল 1974 সাল, সেটা তো খুব বিখ্যাত নাটক। আমাদের এখানে যখন জরুরি অবস্থা জারি করেছিল কংগ্রেস গভর্নমেন্ট, ইন্দিরা গান্ধীর সরকার, সেই সময় উনি দেখলেন অন্য নাটক করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেই সময় ওর নাটক ব্যান হয়ে গেছে। ওর নাটক করতে গিয়ে অনেক সময় নানা আক্রমণ এসছে। উনি স্টার থিয়েটার হল ভাড়া নিয়ে একটা সময় দুঃস্বপ্নের নগরী করবেন বলে ঠিক করেন, কিন্তু সেই সময় একদল গুন্ডা ঢুকে নাটকের সেট পত্র সে ভেঙে দেয়, ভাঙচুর করে, এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তারা বাধা দেয় না। এবং পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায় সে বলে যে রাজনৈতিক নাটক হলে তার মোকাবিলা রাজনৈতিক ভাবেই করতে হবে। ফলে একটা নাটককে শাসক পক্ষ কতটা ভয় পেতে পারে সেটা তো আমরা বুঝতেই পারছি। তার মানে ইংরেজরাও যেমন ভয় পেয়েছিল, পরবর্তীকালে বিরোধী শাসক পক্ষ তারাও ভয় পেয়েছে এবং তার নাটককে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। শুধু নাটক লেখবার এবং করবার অপরাধে দুবার তাকে জেলে যেতে হয়েছে, এবং প্রায় 6 মাস, 6.5 মাস, 7 মাসের বেশি, দুবার জেল যাওয়া নিয়ে তাকে সেটা যেতে হয়েছে। কিন্তু এই মানুষটা তা সত্ত্বেও যে কাজ করে গেছেন, একটার পর একটা কাজ করে গেছেন। ডিরোজিওর জীবনী অবলম্বনে উনি একটা সিনেমাও করেছেন, সেটা নাটকও হয়েছে ঝড় নামে। সেটা একটা অনবদ্য কাহিনী ছিল। ডিরোজিওর কাহিনী আমরা সবাই জানি। তো সেইটা হয়েছিল। ফরাসি বিপ্লবের
300 বর্ষ উপলক্ষে উনি একটা নাটক করেছিলেন নীল সাদা লাল নামে, তাদের ওই পতাকার নাম দিয়ে সেইটা করেছিলেন। গান্ধী হত্যা এই নাটকটা আমার একবার সৌভাগ্য হয়েছিল 1989-এ। গান্ধী হত্যার পিছনে যে কারণ, মানে আমরা নাথুরাম গডসের কথা জানি, গুলি চালিয়েছিল, তার পিছনে আরো কি ছিল সেই রহস্য কাহিনী, প্রায় রহস্যেরই প্রথম কাহিনী বটে। সেইটা নিয়ে উনি একটা নাটক লিখলেন একলা চাদরে, এবং সেটাকে কিন্তু সেই নাটকটাও একটা অনবদ্য প্রযোজনা ছিল। সেটাতে উৎপল দত্ত নিজে একটা চরিত্রে অভিনয় করতেন, অনাথ বন্ধু ঘোষ বলে একটা চরিত্রে, যেখানে উনি গান্ধীবাদী একজন নেতা সেই চরিত্রে অভিনয় করেছিলেন। লাল দুর্গর কথা তো বললাম, আর একটা নাটকের কথা বলতেই হয়। 1991 সালে এই নাটকটা অভিনীত হয়েছিল 16ই ডিসেম্বর। নাটকটার নাম ছিল জনতার আফিম। আমি এই নাটকটার কথা এই কারণেই বলছি যে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়, আমরা সবাই জানি, এটা ইতিহাস হয়ে গেছে। তো সেই ঘটনার অনেকটা আগে গিয়ে, মানে প্রায় বছর খানেক আগে গিয়ে 1991 সালে এই জনতার আফিম নাটকটা উনি লেখেন এবং প্রযোজনা করেন। লেখা তো তার আগেই হয়ে যায়, প্রযোজনা করেন। এবং সেই নাটকটা আমি দেখতে গিয়েছিলাম মঞ্চে। বুঝতেই পারা যাচ্ছে সেই নাটকে একটা চরিত্রর মুখে উনি সংলাপটা দিয়েছিলেন, আমি সংলাপটা একটু পড়ে শোনাচ্ছি। একটা সাধারণ মানুষ, তার নাম বলভদ্র, তার নাম, সে বক্তৃতা দিচ্ছে। সে বলছে, না আমি চাই না হিন্দু রাষ্ট্র। সবাই শুনে নিন, আমি চাই না এমন দেশ যেখানে কোনো একটা ধর্ম সব ধর্মকে মাটিতে ফেলে তুলবে। আমি চাই এমন দেশ যেখানে ধর্ম নয়, মানুষ হবে রাষ্ট্র ব্যবস্থার মাপকাঠি। চাই এমন দেশ যেখানে ব্রাহ্মণ আর হরিজন, হিন্দু আর মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সুখে নিজের নিজের ধর্মকর্ম করতে পারবে। আমি বলি, ধর্ম যদি কাউকে বলে ওই লোকটিকে হত্যা করো, তবে সেটা আর ধর্ম থাকে না, সেটা হয় আফিম, যা খেয়ে আমরা মাতাল হয়ে সত্যি খুনোখুনি শুরু করে দিই। দেখুন, এরা কৃষ্ণ জন্মভূমি খুঁজছিল জামা মসজিদের তলায়, পেয়েছে বৌদ্ধ মন্দির যেটা ভেঙেছে হিন্দু সম্রাট, তখন নতুন আফিম খুঁজে বার করেছে। সাধ্বী কলাবতীর ওপর আক্রমণ, বন্ধুগণ কোনো মুসলিম তার গায়ে হাত দেয়নি, দিয়েছে সাধু মহান্তরা, যাতে দাঙ্গাটা ছড়িয়ে দেওয়া যায়। এটা একটা ক্যারেক্টার, সেটা নাটকের শেষে সেই কথা বলেছে। তারপর সে বলছে, ধর্ম যদি এখানে এসে বলে এখানে রাম জন্মেছিলেন, এখানে কৃষ্ণ, আর সেই জন্য মসজিদ ভাঙতে হবে, আমি বলি সেটা হচ্ছে জনতার আফিম। তখনও মসজিদ ভাঙা হয়নি। মানে কতটা দূরদৃষ্টি ছিল সেইটা আমি বোঝাতে চাইছি, কোনো ধর্মের হয়ে কথা বলছি না। দেশে খাদ্য নেই, চাকরি নেই, সেই যন্ত্রণাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই সব আফিম বিলি করে বড় লোকরা। না, রামের জন্মভূমি বা কৃষ্ণ জন্মভূমি মসজিদের ভেতরে হতেও কোনো বাধা নেই। রাম বা কৃষ্ণ মসজিদের আল্লাহ তো, তাহলে সে মসজিদকে ভেঙে ফেলার কথা উঠে কেন? আমাদের মন্দিরে যেমন কৃষ্ণের পাশে অলক্ষ্যে রয়েছেন আল্লাহ, তেমনি মসজিদে আল্লাহর পাশে অলক্ষ্যে কৃষ্ণ। এ দুয়ে প্রভেদ যারা করে, তারা ধর্মের নামে জনগণকে বিলাচ্ছে বিপজ্জনক আফিম। সে বিষের প্রয়োজন নেই এদেশে। বড় লোকরা এদেশের মানুষের শান্তি ধ্বংস করতে ধর্মের আফিম বিলাচ্ছে। সে আফিম প্রত্যাখ্যান করার জন্য আমি মথুরার সব মানুষকে ডাক দিচ্ছি। এই নাটকটা লিখছে এবং সেই নাটকটা অভিনীত হচ্ছে 91 সালের 16ই ডিসেম্বর, ঠিক তার এক বছরের মধ্যে 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়। তো আমার যেটা বলবার কথা, যে তার সমগ্র কর্মকাণ্ড জুড়ে তিনি এই ভাবনায় বিশ্বাস করে গেছেন যে আমি নাটকের মধ্যে দিয়ে এই সমাজটাকে আরেকটু সুন্দর করে তুলতে চাই। সেই স্বপ্ন তিনি দেখেছিলেন। সেই স্বপ্ন সার্থক হয়েছে কিনা সে উত্তর আমরা এক্ষুনি দিতে পারবো না। সমাজ তো একদিনে বদলায় না, এ তো মানে বলাই হয় ইতি আর নীতির মধ্যে একটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে সমাজটা ধীরে ধীরে এগোতে থাকে।
কিন্তু কোথাও সেই যে ভাবনা, মানে আপনি এইটুকু বলতে পারেন 1993 সালে উনি মারা গেছেন। মারা যাওয়ার পর এতগুলো বছর কেটে গেছে, তারপরেও এখনো উৎপল দত্তের নাটক বিভিন্ন দল অভিনয় করছে। তার মানে মারা যাওয়ার পর প্রায় 30 বছর কেটে গেছে, এখনো তার নাটক 32-33 বছর হতে চললো, এখনো তার নাটকের মধ্যে কোথাও মানুষজনের মনে হচ্ছে যে সমকালকেই নাটকটা কিছু বলতে পারবে, কিছু দিতে পারবে। তাই সেই নাটক বিভিন্ন বড় বড় যারা নির্দেশক তারা সেই নাটক অভিনয় করছে। ফেরারি ফৌজ অভিনয় হচ্ছে, আজকের শাহজাহান অভিনয় হচ্ছে, টিনের তলোয়ার অভিনয় হচ্ছে এই মুহূর্তে, মানে এগুলো চলছে, আপনারা সেগুলো সার্চ করলে দেখতে পাবেন। এবং আরো বহু ছোটখাটো দল, এগুলো তো বড় দলের কথা বললাম, ছোটখাটো বহু দল বহু নাটকের অভিনয় করছে। তার মানে বোঝা যায় এখনো তার মৃত্যুর 64 বছরের আয়ুষ্কাল পেরিয়ে গেছে, মারা যাওয়ার পর 32-33 বছর পেরিয়ে গেছে, আজও বহু মানুষ মনে করছে যে তার নাটকের মধ্য দিয়ে বোধহয় আজকের সমাজটাকে কিছুটা নতুন কিছু দেওয়া যায়, নতুন কিছু বলা যায়, আজকে সমাজের কাজে লাগবার নতুন কিছু কথা সম্ভবত তার নাটকের মধ্যে রয়েছে। সেই কথা তারা মনে করছেন, আর সেই কথা মনে করছেন বলেই সম্ভবত এই নাটকগুলো আবারও করে নতুন নির্দেশকের হাতে পড়ে অভিনীত হচ্ছে, প্রযোজিত হচ্ছে, মঞ্চস্থ হচ্ছে। তো আমি এটুকুই বলতে চাই যে আজকের আলোচনা যেটা টাইটেলটাই ছিল আর কি, সমাজ সচেতন নাট্যকার এবং তার বিপ্লবী নাট্য প্রযোজনা। সত্যি তার প্রত্যেকটা নাটক মঞ্চে একটা বিপ্লব তৈরি করত। তার সামান্য কিছু দেখবার সুযোগ আমার হয়েছে পরবর্তীকালে, যেহেতু আমি উৎপল দত্তের উপর গবেষণার কাজ করবার সুযোগ পেয়েছি এবং সে কাজ শেষ করতে পেরেছি, সেই কারণে তার বাড়িতেও বেশ কয়েকবার যাওয়ার সুযোগ আমার হয়েছিল। না, তখন উৎপল দত্ত ছিলেন না, মারা গেছিলেন। শোভা সেনের সাথে অনেকবার কথা হয়েছে। উৎপল দত্তকে আমি সামনাসামনি যেটুকু দেখেছি সেটা মঞ্চেই দেখেছি, সেই সৌভাগ্য আমার হয়েছিল। এবং পরবর্তীকালে তার প্রায় যে কটা নাটক ছাপা হয়েছে, সব নাটক এখনো ছাপা হয়নি। তার নাটক সমগ্র 10টা খণ্ড বেরিয়েছে, কিন্তু বহু নাটক এখনো ছাপা হয়নি। বহু পোস্টার নাটক, যে পথনাটকগুলো বলা হয়, সেগুলো বহু পোস্টার নাটক হারিয়ে গেছে, নেই। আমি জানি না সেগুলো আদৌ উদ্ধার করা যাবে কিনা, কিন্তু তা সত্ত্বেও বুঝতে পারি যে তিনি যা দিয়ে গেছেন, এবং তা সত্ত্বেও, এবং এই কাজগুলোর পর একটা কথা বলতে পারি, ওনার 12টা প্রবন্ধ গ্রন্থ আছে, 12টা। এবং তার মধ্যে শেক্সপিয়ারের সমাজ চেতনা বলে একটা মোটা প্রবন্ধের গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থটা লিখতে একজনের প্রায় মানে কয়েক বছর লেগে যেতে পারে। বা গিরিশ মানুষ বলে ওনার একটা বই রয়েছে, সেটাও গিরিশচন্দ্রের সমগ্র জীবনকে কেন্দ্র করে, তার কাজকে কেন্দ্র করে, তার যে বিশ্লেষণ, যে আনুপঙ্খিক বিশ্লেষণ সেটা উনি করেছেন, সেটা লিখতে গেলে সত্যি মানে একটা দীর্ঘ সময় লেগে যেতে পারে। এই এত রকমের কাজ, মানে আমি বলছিলাম যেটা, যে এত বাংলা ছবি, এত হিন্দি ছবি করছে, এবং একটা সময় উনি ইন্ডিয়ান এয়ারলাইন্স এর ফ্লাইটে রেগুলার যাতায়াত করতেন। মানে কলকাতায় শো করেছে, করে রাত্রিবেলায় ফ্লাইটে চলে গেছে, পরের দিন বোম্বে চলে গেছে, পরপর দুদিন হয়তো ওখানে শুট করেছে, শুট করে আবার ফ্লাইটে করে ফিরে এসছে, ফিরে এসে কলকাতায় এখানে রিহার্সাল দিচ্ছে, তারপরের দিন আবার অভিনয় করেছে বা কলকাতায় শুট করছে। মানে এইরকম রেগুলার যাতায়াতের জন্য ওনাকে একটা সময় পুরস্কার দেওয়া হয়েছিল। তো আমি বলতে চাইছি যে এইরকম একটা কর্মব্যস্ত তার জীবন ছিল, তার মধ্যে তিনি ওই রকম নাটক লিখেছেন। তো কিভাবে এতটা কাজ করতে পারলেন, এতগুলো নাটক লেখা, এতগুলো চলচ্চিত্রে অভিনয় করা, এত রকমের প্রবন্ধের বই লেখা, এবং সেই প্রবন্ধ লিখবার জন্য ওকে নিয়মিত প্রচুর পড়াশোনা করতে হয়েছে, এবং তাছাড়া বেশ কয়েকবার বিদেশে গেছেন, সেসব জায়গায় শো করতেও গেছেন, বক্তৃতা দিতে গেছেন, সেসবও করেছেন, সেমিনারেও গেছেন। তো আমি বলতে চাই যে এই যে সামগ্রিক জীবনটাই তিনি এমন করেছিলেন, একটা সময় উনি নাটক লেখার জন্য রাত্রিবেলায় যদি ঘুম না পায়, উনি একটা ওষুধ খেলেন, ওষুধ খেয়ে সেই কাজটা করতেন রাতের পর রাত। ফলে ওই সমস্ত ওষুধের তো একটা অ্যাডভার্স এফেক্ট থাকে, সাইড এফেক্ট থাকে, ফলে ওর কিডনি নষ্ট হয়ে যায় এবং আরো নানা রকমের কমপ্লিকেশন শেষ বয়সের দিকে শুরু হয়। আপনারা ওর শেষের দিকে যে ছবি আগন্তুক, সেটা দেখলে বুঝতে পারবেন শরীর কতটা ভেঙে গিয়েছিল শেষের দিকে। আগন্তুকের স্ক্রিপ্ট যখন প্রথম
সত্যজিৎ রায় লিখে, তো সত্যজিৎ রায়ের পরিবারের সাথে সৌমিত্র চট্টোপাধ্যায় ভীষণভাবে যুক্ত, অনেকগুলো সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করেছেন। তো সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন সত্যজিৎ রায়কে যে এই চরিত্রটা আমায় দিন, আমি করবো। তখন বললো না, তোমাকে দিয়ে এটা হবে না, এটা উৎপলকেই লাগবে। এবং উৎপল দত্তকে সেই চরিত্রে অভিনয় করেছিলেন, সে অভিনয় আপনারা দেখেছেন। এছাড়া অন্য অনেক অভিনয় তো আপনারা দেখেইছেন। আমরা কেই বা ভুলতে পারি যে জয় বাবা ফেলুনাথের মোহনলাল মেঘরাজকে। হ্যাঁ, তো যাই হোক, এরকম প্রচুর ছবি আর রয়েছে। কিংবা শ্রীমান পৃথ্বীরাজ, আপনাদের সকলেরই হয়তো মনে থাকবে সেই সমস্ত ছবিতে উৎপল দত্তের যে অনবদ্য অভিনয়, তরুণ মজুমদারের বহু ছবিতে তিনি অভিনয় করেছেন, শক্তি সামন্তর একাধিক ছবিতে অভিনয় করেছেন, এবং আরো অনেক। তো আমি বলতে চাইছি এই যে ভার্সেটাইল অ্যাক্টর, সেইটা আমরা চলচ্চিত্রে দেখেছি, গোলমাল ছবিতে তার কমেডি দেখেছি, মানে তিনি ভিলেন হচ্ছেন, কমিক চরিত্রে অভিনয় করছেন, আবার মঞ্চে যখন অভিনয় করছেন তখন সিরিয়াস চরিত্রে অভিনয় সেটাও তিনি করছেন। তো সেই রকমের যে মানে ভার্সেটাইল অ্যাক্টর যাকে বলে, সেইটা তার অভিনয়ের মধ্যে, নাটকের মধ্যে আমরা পেয়েছি। সেইটা আমাদেরকে মুগ্ধ করেছে। এবং তার প্রযোজনার কথা তো বলতেই হয় বারবার। সেই প্রযোজনাগুলো এমন হয়েছিল যে সেইটা মানে তার প্রযোজনাগুলো ভীষণ জনগণের কাছে আদৃত হতো। মানে পরবর্তীকালে যখন উনি মিনার্ভা ছেড়ে চলে গেলেন, 10 বছর তো মিনার্ভায় রীতিমতন বেশ কিছু সফল প্রযোজনা উনি দিয়েছিলেন। এবং আমি এইটুকু বলতে পারি যে বহু বাজারি পত্রিকা মানে সেই সময়টা আনন্দবাজার থেকে শুরু করে অন্য পত্রিকা, তারা উৎপল দত্তের বামপন্থী চিন্তা ভাবনাকে একদম পছন্দ করত। কিন্তু তারাও যখন নাট্য সমালোচনা লিখছে, তখন উৎপল দত্তের নিন্দে করলেও প্রযোজনার প্রশংসা করতে বাধ্য হচ্ছে। বলছে প্রযোজনা নৈপুণ্যে চোখ ভরিয়ে দিচ্ছে, মন ভরিয়ে দিচ্ছে, এটা বলছে। কিন্তু তার রাজনীতি, তার রাজনৈতিক ভাবনা, এইসবগুলো আমাদের একেবারেই পছন্দ নয়, মানে এইসব বলছে। মানে প্রযোজনাটাকে কোথাও ফেলা যাচ্ছে না, এটা বল কথা। কিন্তু যাই হোক, সেই কাজ তিনি তার দীর্ঘ সময় ধরে করে গেছেন এবং চেষ্টা করেছেন আমাদের সমাজটাকে আরেকটু সুন্দর করে গড়ে তোলবার জন্য। তিনি নির্ভর করেছেন দর্শকের উপর, জনগণের উপর। আমরা সবাই তাই জানি যে জনগণই পারে সমাজটাকে সংশোধন করতে, কোনো একজন দুজন পারে না। তারা হয়তো কিছুটা পথ দেখাতে পারে। তো সেই কাঙ্ক্ষিত সমাজ কবে তৈরি হবে আমরা জানি না। এতটা ধনী দরিদ্রের মধ্যে এতটা বৈষম্য থাকাটা ঠিক কিনা সেটাও তো আমাদের ভেবে দেখার দরকার আছে। সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের মনে হয় যে সমাজটা যদি আরেকটু সুন্দর হয়ে সত্যিই উঠতে পারে, তাহলে হয়তো জনগণ ভালো থাকবে। এই ভাবনা উৎপল দত্তের স্বপ্ন ছিল। সেই স্বপ্নের সমাজ কবে তৈরি হবে জানি না, আমরা আশাবাদী। আমার বক্তব্য শেষ করার আগে আমি একটা আবারও কবিতা দিয়ে শুরু করলাম, যেহেতু তো কবিতা দিয়েই আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে উৎপল দত্তের জীবন সম্পর্কে কবি অমিতাভ দাশগুপ্ত তার সামগ্রিক জীবনকে একটা কবিতার লাইনের মধ্যে ধরেছিলেন। কবিতাটা এইরকম, কবিতাটা লেখাই হয়েছিল এরকম ভাবে, উৎপল দত্ত বললেন। কবিতাটার লাইনগুলো এইরকম: আমি যখন নাটক করতে বসি, অরুণবাবু বলেন এ তো ইস্তেহার হয়ে যাচ্ছে। আমি যখন ইস্তেহার লিখি, অরুণবাবু বলেন এ তো ঠিক নাটকের মতো শোনাচ্ছে। তাই কারো কোনো কথার তোয়াক্কা না করে বাকি জীবনভর আমি শুধু নাটকের মতো ইস্তেহার আর ইস্তেহারের মতো নাটক লিখি আর করে যেতে থাকে। ধন্যবাদ, নমস্কার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় সংক্রান্ত বা কোনো সম্পর্ক, তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। শান্তনু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। কোনো কারণে আমার ভিডিওটা অন হচ্ছে না। ঠিক আছে, আমি অসংখ্য ধন্যবাদ সিদ্ধার্থ বাবু। আগেও আপনি আমাদের মুগ্ধ করেছেন, আজও মুগ্ধ করলেন।
একটা বিরাট ক্যানভাস নিয়ে আপনি বলেছেন বাংলায় থিয়েটারের সূত্রপাত, বাংলা ভাষায় থিয়েটারের সূত্রপাত, পৌরাণিক থিয়েটার থেকে কিভাবে নবান্ন আসলো, তারপর কিভাবে সেই নবান্ন যে মানুষের কথা বলে সেই মানুষের মুক্তি কিভাবে হবে। উৎপল দত্ত নিজেকে বলতেন প্রোপাগান্ডিস্ট, পরিষ্কার বলতেন প্রোপাগান্ডিস্ট। হ্যাঁ, তো সেই প্রোপাগান্ডা নাটককেও কিভাবে কতখানি শৈল্পিক ভাবে দেখানো যেতে পারে, উৎপল দত্ত তার বলবো যে ভারতবর্ষের সবচেয়ে বড় উদাহরণ প্রোপাগান্ডিস্ট নাটকের শৈল্পিক রূপ। এটা উৎপল দত্ত দেখিয়ে গেছেন। আমাদের কিছু প্রশ্ন এসছে, সেগুলো একটু বলি। সুজাতা ব্যানার্জি শুভ সন্ধ্যা জানিয়েছেন। অনুসুয়া ভর খুব ভালো লাগলো বলেছেন। আয়েশা দত্ত, দেবলীনা গুহ ঠাকুরতা, সঞ্জয় দাস সবাই ভালো লাগে জানিয়েছেন। অপর্ণা কোলের প্রশ্ন, প্রসেনিয়াম থিয়েটারের মঞ্চশৈলীর বাইরে গিয়ে উৎপল দত্ত যে থিয়েটার করার বা নাটক করা শুরু করলেন, সেখানে কি ওনার কোনো বিশেষ উদ্দেশ্য বা আদর্শ কাজ করেছিল? আর সেটা কি কেবল পোস্টার নাটকগুলির ক্ষেত্রেই? যদি একটু আলোকপাত করেন স্যার। প্রথম কথা হচ্ছে যে পোস্টার নাটকের ভাবনাটা আসে হচ্ছে লেনিনেরই একটা কথা থেকে, অ্যাজিটেশন এবং প্রোপাগান্ডা। এটাকে রাশিয়াতে এটাকে অ্যাজিটপ্রপ বলা হতো, অর্থাৎ মানুষকে উত্তেজিত করবো এবং